15 বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদিন গুন্ডামি করা মানুষকে খুন করতে যার হাত কাঁপে না, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এসব তার বড় বোনের থেকে শুনেছে সানা। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আলাপ পেল সে। হাত পাড়ও গুটিয়ে বসলো। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে। এইভাবে সেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় সানা তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। এই মেয়ে, কি বলছি কথা কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। ওপর হয়ে পা ডলতে থাকে সানা। আর তখন মাথার থেকে ঘুমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে থাপড়ায় দাঁত ফেলে দিব বেয়াদব। আমার বয়স 15 হবে 10 তারিখে। সানার উত্তরে হা করে তাকিয়ে আছে সাফওয়ান। সানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আই ক্যান বিলিভ তোমার বয়স 15। 15 বছরের পিচ্চি হয় নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলো দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে। এইভাবে সাফওয়ান তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না। সাফওয়ানও প্রচন্ড রেগে আছে। তার সাথে কিনা এরকম পিচ্চির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো। তার উপর বাবা মা মিথ্যে বলে আরেক নাবালিকার সাথে বিয়ে দিল। 15 বছরের মেয়েকে 19 বছর বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্চি কি আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বয়স হয়েছে। ওই রিনা খান মার্কা আন্টি আমার মা বাবাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে, এই এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, না হলে তোকে যে কি করব। সাফওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এইদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী সারি সামলাতে হিমশিম খাচ্ছে। সানার প্রচন্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমের বাইরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সে। রাক্ষস শয়তান কোহানকার, মুখে নিম পাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার ওপর অনেক ধকল পড়েছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে মদ খাচ্ছে আর সিগারেট টানছে। এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করলো তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি সাফওয়ান ঘরে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপমে ঘুমিয়ে আছে। মেয়েটা উল্টাপাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপর উঠে আছে। ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের একপাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের উপর উঠে এক হাত ভর দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে গ্রাস করে ফেলেছে। সে ভুলে যাচ্ছে তার বউ 15 বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়, চোখ তুলে তাকায় সানা। নিজের ওপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতেও পারছে না সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে ঠিক কি হলো। সাফওয়ান সানার 2 হাত নিজে 2 হাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি কি করছেন আপনি এসব? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। হুশ, চুপ, কোনো কথা না। সাফওয়ানের থেকে বিশ্রী গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে। তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগলো। সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কাছে পৌঁছাচ্ছে না। অন্যদিকে সাফওয়ানের মা বাবা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদম ঠিক করো নাই লিমা। এইটুকু একজন মেয়ের সাথে সাফওয়ানের বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই। এখন পুলিশ কেস হলে সাফওয়ানের কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন। এখন যদি শুনে নেতা সাফওয়ানের স্ত্রী একজন নাবালিকা, তখন কি হবে? দূর শিহাব, তুমি চিন্তা করো না। সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেট ওর বয়স বাড়িয়ে 19 করা হয়েছে। কেউ কিছু জানবে না। আর সাফওয়ান, সে সত্যি জানার পর কিভাবে রিয়েক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষ দাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি শিহাব। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। সানাকে কেন আমি সাফনের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো লিমা। আজ অব্দি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার শিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের ভাবি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো সানা আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছো। শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে। সানা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সকালবেলা 12টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙলো। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ান। সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নাই। সারা শরীরে নখের আঁচড়ের জঘন্যতাকে স্পষ্ট দেখা যাচ্ছে।
পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। সব কথা মনে পড়তে সাফওয়ানের ভেতর অপরাধবোধ সৃষ্টি হতে লাগলো। দু হাত দিয়ে চুল খামসে ধরে সাফওয়ান। খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানায় অপর পাশে পড়ে থাকা সানার শাড়ি উঠিয়ে তা দিয়ে ঢেকে দেয় সানাকে। বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা। সারা শরীরে তার আঁচড়ে কামড়ের দাগ স্পষ্ট। ব্যথার কারণে সে সামান্য নড়তেও পারছে না। সানার কাছে সাফওয়ানকে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে। আশেপাশে সে তার জামা কাপড় খুঁজছে। সাফওয়ান শাওয়ার শেষ করে রুমে এসে সানার দিকে এক পলক তাকায়। আবার রুমে চারদিকে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে। রুমের মধ্যে আশপাশ কোনো লাগেজ দেখতে পায় না। মেয়েটার জামা কাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। এই মেয়ে, তোমার লাগেজ কই? জামা কাপড় নিয়ে আসো নাই? আমি জানি না, এখানে আমাকে নিয়ে আসা হয়েছে, তখন লাগেজ কে নিয়েছে আমি দেখি নাই। আপদ একটা, যাও গোসল করে নাও, আমি তোমার লাগেজ খুঁজে আনছি। সাফওয়ানকে দেখে বোঝা যাচ্ছে না তার মধ্যে কি চলছে। কি মানুষ, কাল রাতে সবকিছু সে ভুলে গেছে? লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে? সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনইজি ফিল হচ্ছে। এই মেয়ে, আমার দিকে এভাবে না তাকিয়ে গোসলে যাও। আর শুনো, যেহেতু তুমি আমার স্ত্রী, এসব স্বাভাবিকভাবে নিতে শিখো। আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকবে না। সাফওয়ানের কাছে ধমক খেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা। গ্রামে বড় হওয়া সানা এসব কিছু স্বাভাবিক কিভাবে নেবে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে বাহির থেকে লক করে দেয়। সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায়। বিরক্তি সহকারে উত্তর দেয়। এত সকাল সকাল দরজাতে নক দিয়ে করেছি ইডিয়েট। মম, আমি সাফওয়ান। কি হয়েছে এত সকালে তুমি আমাকে ডাকছো? মম, এখন সকাল নয়, দুপুর। আর ওই মেয়েটার লাগেজ কই? হোয়াট এভার। কোন মেয়ের লাগেজ? আরে আমার রুমে যেই মেয়ে আছে। ওর একটা নাম আছে সাফওয়ান, ওর নাম সানা। আর সানার লাগেজ তো মীরার রুমে আছে। ধন্যবাদ মম, আমি গেলাম। বাহির থেকেই সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান। লিমা বেগম আশ্চর্যভাবে তাকিয়ে আছে ওই বিষয়ে মাথা না ঘামিয়ে। বোনের রুমের দরজা খোলা, কারণ সে ঢাকা হোস্টেলে পড়াশোনা করে। রুম থেকে লাগেজ নিয়ে আবার রুমে ফিরে আসে। ওয়াশরুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। এই মেয়ে, তোমার হয়েছে? হ্যাঁ, তবে জামা কাপড় ছাড়া আমি কিভাবে বের হব? দাঁড়িয়ে থাকো, দিচ্ছি আমি। লাগেজ খুলে বসে ভাবে কি দেবে পড়তে। লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট। শিকদার বাড়ির বড় পুত্রবধূ কি এখন এসব পরে ঘুরবে? অনেক খোঁজার পর একটা থ্রি পিস পায় জাম কালারের। দিচ্ছেন না কেন? আমার প্রচুর শীত লাগছে। দরজা খোলো, না হলে কিভাবে দিব? সানা দরজা হালকা ফাঁক করে হাত পাতে সাফওয়ানের দিকে। সাফওয়ান তাড়াতাড়ি ড্রেস সানার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। জামা কাপড় বেলকনিতে রেখে সে রুমে চলে আসে। বিছানার দিকে নজর যেতেই তার চোখ পড়ে। বিছানার চাদর তাড়াতাড়ি তুলে নেয় সে, বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখে। না হলে অন্য কারো চোখে পড়লে কি হবে? এইবার সে এসব কিভাবে ধোবে? বাসায় তার সব কাজ তার মা করে দিত। সানা পড়া ব্যতীত আর কোনো কাজ করতো না। সানার জামা কাপড়ও তার মাই ধুয়ে দিত। তখন সাফওয়ান রুমে আসে। বিছানার চাদর কই? সাফওয়ানের প্রশ্নে হা করে তাকিয়ে থাকে সানা। লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে? ওয়াশরুমে। সানার উত্তরে সানার দিকে রাগি চোখে তাকিয়ে সে নিজের আলমারি খুলে সেখান থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানায় বিছিয়ে নেয়। চাদর উঠানোর পর আরেকটা বিছানো লাগে, জানো না? আমি কিভাবে জানবো আপনার চাদর কই থাকে? সাফওয়ান সানাকে কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগলো। সানা ওই দিক আর গেল না। গিয়ে লাভ নাই। সানা সব কাজ করতে পারে না। আর ওই লোক থেকে যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে। বিছানায় উঠে সে আবার শুয়ে পড়ে। প্রচন্ড শীত লাগছে সানার। এই বাসায় আসার সময় তার সোয়েটার আনা হয়নি। আজকে একটু বেশি খারাপ লাগছে, তাই চুলে ভেজা তাওয়াল রেখে ঘুমিয়ে গেল। সাফওয়ান সানার শাড়িও ধুয়ে দিল। সব এনে নিজের রুমে বেলকনিতে মেলে দিয়ে দাঁড়ালো। এই প্রথম সাফওয়ান নিজে কোনো কাজ করলো। কি আর করবে, এরকম পিছিয়ে বিয়ে করছে, না জানি ভবিষ্যতে আরো কত কাজ করা লাগবে তার। রুমে গিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। সাফওয়ান ওপর ওপর যতই রাগ দেখাক না কেন, সাফওয়ানের মধ্যে অপরাধবোধ কাজ করছে অনেক। এরকম ছোট মেয়ের সাথে সে একদম ঠিক কাজ করে নাই। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। এই মেয়ে ভিজার টাওয়েল মাথায় রেখে ঘুমিয়ে গেল। বালিশ তো পুরাই ভিজিয়ে দিবে। সাফওয়ান গিয়ে সানার চুল থেকে তাওয়াল খুলে নিল। সানার চুলগুলো এক সাইড ব্রাউন আর এক সাইড ব্লু কালার। মেয়েটা কি চুল কালার করেছে? এখনকার মেয়েরা আর কত স্টাইল বের করবে চুলের সৌন্দর্য রঙে। ঘন কালো চুলে মেয়েদের সুন্দর লাগবে। সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম। সাফওয়ান আরেকটা কম্বল নামিয়ে সানার উপর দিয়ে দেয়। সাফওয়ানের অনেক ক্ষুধা লাগছে। নিচে গিয়ে কাজের মেয়ে শাহানাজকে খাবার দিতে বলল। শাহানাজ, আমাকে নাস্তা দিয়ে যা। জি আজ্ঞে ভাইজান, দিতাছি। আচ্ছা ভাইজান, ভাবিজান কি খাইবো না? আগে আমাকে তুই খাবার দে, পরে ভাবির চিন্তা করিস। মম আর আঙ্কেল কি খেয়েছে? না ভাইজান, বড় ম্যাডাম আর স্যার তো এখনো ওঠে নাই। ও আচ্ছা। শাহানাজ সাফওয়ানকে খেতে দিল। শাহানাজ দাঁড়িয়ে ভাবছে যে বড় ম্যাডামকে মম ডাকে আর স্যারকে আঙ্কেল। হ্যাঁ, যদিও ওটা তার আসল বাবা নয়, তবুও। আর ম্যাডামের তেমন লজ্জা শরম নাই। ছেলে সহকারে পুরান প্রেমিককে বিয়ে করেছে সে। বড় স্যার নিখোঁজ হওয়ার পর থেকে এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখে নাই। শাহানাজ, খাবার বেড়ে দাও, আমি রুমে নিয়ে যাই। আচ্ছা ভাইজান। ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান। মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা মায়া, এমন না। কাল রাতের ঘটনা তাকে অপরাধী করে তোলে। সানার এই অবস্থার জন্য তো সে দায়ী। এটা কিভাবে অস্বীকার করবে? তাই তো সে মেয়েটা সেবা করছে।
কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত ভাবনায় যে মিথিলার কথা তার মাথায় আসছে না। সানাকে খাইয়ে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। সানা সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাফওয়ানের শরীরে উষ্ণতা পেয়ে সানা সাফওয়ানকে জড়িয়ে ধরল। সাফওয়ান হাঁ করে তাকিয়ে আছে সানার কাছে। নড়লে সানার ঘুম ভেঙে যাবে। সাফওয়ানের বাইরে যাওয়া জরুরি। সাফওয়ান ফোন বের করে রাতে কাউকে আসতে বলল, সাথে একটা মেডিসিন আনতে বলে দিল। সাফওয়ান শুয়ে পড়ল সানার পাশে। সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের ওপর পড়ছে। সানার শরীরে তারপর সাফওয়ানের গরম লাগছে। সানার জ্বর ধীরে ধীরে বাড়ছে। সানা হালকা কুকিয়ে উঠছে ব্যথায়। সানার এই করুণ আওয়াজে সাফওয়ানের অনেক খারাপ লাগছে। সানা, এই সানা, অনেক খারাপ লাগছে। এই পচালো, আমার অনেক ব্যথা করছে হাত পা। সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করলো। আসসালামু আলাইকুম। অধিকাংশ গ্রামাঞ্চলের দিকে 14-15 বছরের মেয়েদের বিয়ে দেওয়া হয়, এরকম আমি প্রচুর দেখছি, তাই এটা অস্বাভাবিক কিছু না। রাতের দিকে সাফওয়ানের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটলো। সানা আগন্তুকের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটি এসে সোজা সাফওয়ানের দিকে হাত বাড়ায়, মানে হ্যান্ডশেক করার জন্য। জ্বর নিয়ে ওইদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে এ বাসায় সারাদিনে সাফওয়ানের রুমে কেউ আসে নাই, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেয় নাই। ইভেন ওর মামা আর মামির তো খবরই নাই। কি ব্যাপার, এত আর্জেন্ট আসতে বললি, আবার বার্ড কন্ট্রোল পিল আনতে বলেছিস? কাহিনী কি? মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায় নাই। কথার মধ্যে সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলবো, আগে সানার চেক আপ করে দেখো। সকাল থেকে ওর প্রচন্ড জ্বর, কমছেই না। মেয়েটি সানার গায়ে হাত দিয়ে দেখলো গরম কেমন। তাড়াহুড়ো করে আসতে গিয়ে সে ভুলে থার্মোমিটার আনতে ভুলে গেছে। তোমার নাম কি আর বয়স কত? আমার নাম সানা, আমার বয়স 15। 15? হ্যাঁ। মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে। এভাবে তাকাতে দেখে সানার প্রচন্ড বিরক্ত লাগছে। মেয়েটিকে সানা একদম সহ্য করতে পারছে না। মেয়েটা কি সাফু? আর কতবার বলবো আমাকে সাফু বলে ডাকবি না। আমার নাম সাফওয়ান সাইদ। রেগে যাচ্ছিস কেন? এই পিচ্চি কি হয় তোর? সাফওয়ানের সাফু নাম শুনে এতক্ষণ সানার মুখে খুব আনন্দ হচ্ছিল। সানাকে পিচ্চি বলায় মুখ গোমড়া করে ফেলে সে। এত কথা জিজ্ঞেস করছিস কেন তুই? তুই চেক আপ করতে আসছিস, চেক আপ কর। ডাক্তার আপু শুনুন, উনি না আমার একমাত্র জামাই লাগে। এই আপনি চুপ করে আছেন কেন? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে আপু, আপনাকে উত্তর দিবেন না? মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ানকে দেখছে তো আরেকবার সানাকে দেখছে। সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। মিথিলার বিয়ে হইতে না হইতে মামা তুই বিয়ে করে নি, তাও এই বাচ্চা মেয়েটারে? মজা নিস না হাবিবা, মেডিসিন লিখে দে আগে তুই। মজা সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি। সবকিছু আছে, কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল মেয়েটা ছোট। হ্যাঁ, অতটা ছোট না, তবে শোন, নেক্সট টাইম খেয়াল রাখিস, এক্সট্রা কিছু ভালো না। যেখানে বড় মানুষের কর সমস্যা হয়, ও 15 বছরের। বয়সন্ধিকাল এখন ওর শেষ হয় নাই, ওর শরীরে আরো গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর পিলটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি। আচ্ছা, তোর ফিস আমি বিকাশ করে দিবনে, চলে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা চল, আমারও তোর সাথে আরো অনেক সমালোচনা আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নেবে? ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধতেছে তার। আসুক, আজকে ওই লোকের সাথে কথা বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘন্টাখানেক পর। 1 ঘন্টা ধরে সানা কমল মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে। একা একা থাকতে অনেক ভয় পায় সানা। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হয় ভূতজিনকে খুব বিশ্বাস করে আর ভয় পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান হাসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই আপনি এভাবে হাসছেন কেন? সবকিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে। শাহানাজ আপাকে বলেছি, সে তোমাকে খাবার খাইয়ে দিবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এটুকু পিদুষা মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এটা কিসের মেডিসিন? এত কেন জানতে হবে তোমার? যা দিয়েছি চুপচাপ খেয়ে নিবে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে। আজকে এইসব অখাদ্য মেডিসিন গিলতে হবে। আল্লাহ আমাকে বাঁচাও এসবের হাত থেকে। আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো। কোন কুক্ষরে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে সহজ কাজ। একা একা একদিনে আমি শেষ। এখানে কিভাবে থাকবো? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? আমার একা একা এই রুমে ভাল লাগছে না, আমি বাইরে যাব। চুপচাপ বসে থাকো। শাহানাজ আপা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিন খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করলো। আমি তো জেএসসি দিয়েছিলাম, এ গ্রেড পেয়ে পাশ করেছি। 9ম শ্রেণীতে এখনো ভর্তি হও নাই? না তো, আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবী সাথী বলল বিয়ে করলে পড়াশোনা করা লাগে না, তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল রাজি হয়ে গেলাম। যদি আমি জানতাম আপনার মতো বদ রাক্ষসের সাথে আমার বিয়ে দিবে, তাহলে জীবনেও রাজি হতাম না। সানা আবেগে তার পেটের সব কথা বের করে দিল। যখন তার খেয়াল হলো সে কি বলেছে, তখন 2 হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরলো। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে।
তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? আমাকে ভয় লাগে না একটুও তোমার? আপনি অনেক খারাপ লোক, জানেন? আই হেট ইউ। তখন রুমে শাহনাজের আগমন ঘটে। ভাইজান, ম্যাডাম আপনারে আর বাবিজান রে নিচে যাইয়া খাইতে কইছে। তুমি যাও আপা, আমরা আসছি। আপু, মামু কি নিচে আছে? হ্যাঁ বাবিজান, স্যার ও আছে। শানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে। তোমার মামুকে? আরে চলেন, নিচে দেখাচ্ছি। শানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমেছে শানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে শানা। কেমন আছো মামু? আমি রাগ করছি, তুমি আমাকে ভুলে গেছো? না মামুনি, আমি তোমাকে একটুও ভুলি নাই। সাফওয়ান শানার পিছু পিছু নিচে আসে। আঙ্কেল, সানা আপনার ভাগ্নি? হ্যাঁ তো, কেন তোমার মম তোমাকে বলে নাই? সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায়। কাল তোমাকে ঢাকা ফিরে যেতে হবে সাফওয়ান। মাথায় রাখো, সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে। আর শোনো, আমার ছেলে বাইরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব, কাল থেকে সব খেয়াল তোমার রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চড়ক গাছে শানার। রান্নার রও জানে না সে। আর কোনো কাজ তো দূর, সাফওয়ানের মাথায়ও বাস পড়লো। এই মেয়েকে সাথে নিলে উল্টা তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার ভোটে কাজ দেখবে না এই মেয়েকে কাজ করে খাওয়াবে। দরকার নাই আম্মু, ও এখানে তোমাদের সাথে থাকুক, না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার শেষ কথা, সাফওয়ান চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে পারো। পড়ার কথা শুনে শানা চিৎকার দিয়ে উঠলো। শানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না, আমি তো রান্না বান্না করে স্বামীর খেয়াল রাখবো। শানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন। উনি কোনো রকম নিজেকে শান্ত রেখে বলেন। শোনো মেয়ে, বেশি কথা আমি একদম পছন্দ করি না। কাল সকালে সাফওয়ানের সাথে যাবা তুমি। সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কিনা আর যা যা দরকার সব তুমি নিজের হাতে করবা। মম, আমাদের ওই বাসায় মেইড রাখা আছে, আমার কোনো দরকার নাই ওকে নিয়ে যাওয়ার। শাট আপ সাফওয়ান, এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ মামি, আপনি চিন্তা করিয়েন না, আমি ওনার খেয়াল রাখবো। শানা পড়ার ভয়ে সাফওয়ানের মাকে কথাটি বলল। এই পড়াশোনা আর করবে না, বিয়ে হয়েছে তো হয়েছেই। তখন ফোরন কাটলো শানার মামা। লিমা, তুমি ওকে কিভাবে এত কাজের কথা বলো? ও ছোট, ওর নিজের খেয়াল রাখতে পারে না, সে কিভাবে সাফওয়ানের খেয়াল রাখবে? সানা আমাদের সাথে এই বাসায় থাকুক। আমার সিদ্ধান্ত শেষ, আর কোনো তর্ক নয়। আর সানা অতটাও ছোট না, ভুলে যেও না ওর বয়সে আমার কোলে সাফিয়ানা ছিল। সাফিয়ানার কথা মনে পড়তেই লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো। চোখের কোণে অশ্রুকণা জমা হলো। লিমা খান খাবার রেখে উঠে চলে যায়। শানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায়। শানার ঠিক পিছিয়ে শাহনাজ দাঁড়িয়ে আছে। এই কাহিনী দেখে বিড়বিড় করে বলে। বুইরা বয়সে ভীমরতিতে ধরছে, রাগ করব আর রাগ ভাঙাইয়া খাওয়াইতে হইব। ঢং যত সব। শাহনাজের কথা শুনে শানা হেসে ফেলে। শানাকে হাসতে দেখে সাফওয়ান তার ভ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কিছু না, আমার খাওয়া শেষ, আমি রুমে গেলাম। শানা কিছু বলল না, কারণ সে চায় না সাফওয়ানের কাছে শাহনাজ বকা খাক। শানা জ্বর এখন নেই বললেই চলে। কম্বল পেঁচিয়ে খাটের ডান সাইডে শুয়ে আছে। মনে মনে সে তার মিনাকে মিস করছে। মিনা হলো শানার বড় সাইজের একটা টেডি বিয়ার। শানা কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। একদিন শানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল। সেদিন সে ওর বড় বোনের পেটের ওপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছিল। শানার ঘুমের স্টাইল প্রচন্ড জঘন্য। ঘুমিয়ে গেলে তার হুঁশ থাকে না। এজন্য শানার বোন সীমা তাকে জন্মদিনে একটা টেডি বিয়ার গিফট করে, যার উপর আরামে হাত পা তুলে সে ঘুমায়। শুনছেন, আপনার খাটে কোলবালিশ নাই কেন? তুমি কোলবালিশ দিয়ে কি করবে? কথা না বলে চুপচাপ ঘুমাও, না হলে ঠান্ডার মধ্যে বেলকনিতে ফেলে রাখবো। ভালো কথা শুনলে না তো, এরপর আমাকে দোষ দিবেন না। শানার কথা গ্রাহ্য করলো না সাফওয়ান। শানা সবসময় এত বেশি বকবক করে যে তার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়লো। সাফওয়ান আর শানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করলো কেউ তার মুখের ওপর ঠাস করে পা ফেলাইছে। ব্যথায় নাক মুখ কুচকে যায় সাফওয়ানের। বালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দেখে শানা তার বুকের ওপর পা দিয়ে ঘুমিয়ে আছে। শানার পা সাফওয়ানের ওপর আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশবিহীন ঘুমিয়ে আছে। এক হাত খাটের নিচে পড়ে আছে, আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত নিচে পড়ে যাবে। এত কিছু হয়েছে, তবুও শানার ঘুম ভাঙছে না। এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার উঠতে ভালো লাগবে? শানাকে ঠিক করে না দিলে হয়তো আবারও লাথি খাবে সে। শানাকে টেনে বালিশে শুয়ে দিল। আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানে দিল। আর রিস্ক নেওয়া যাবে না। এখনো তার মুখে ব্যথা করতেছে। শানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়লো। সকাল হতেই তোড়জোড় শুরু হয়ে গেল শানার। লাগে সে সাফওয়ানের আগে বের করে ফেলেছে। সাফওয়ান রুমে আসতেই জিজ্ঞেস করে। আপনার ব্যাগ গোছাবেন না? আমি এখানে থাকি না ইডিয়েট, আমি ঢাকাতে থাকি। আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে রাখা আছে, নিব কেন? আপনাদের কয়টা বাড়ি লম্বু জামাই? ওয়েট, হোয়াট? লম্বু জামাই মানে কি? ও সরি, ভুল বলছি, লম্বু না, লিচু জামাই। শানা ইচ্ছাকৃতভাবে সাফওয়ানকে রাগাতে চাচ্ছে। শানাও সুযোগে ভালোই অপমান করতে পারে। সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে শানা ওর অবস্থা। চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। এখন আর যাই হোক, একে আর কিছু বলা যাবে না। এখন কিছু বলে কান্নাকাটি শুরু করবে, আর আঙ্কেল মাম উল্টা ভাববে। কি এক মুসিবতে আমাকে ফালাইলা আল্লাহ তুমি। এই কি বললেন? আমি মুসিবত? এই মেয়ে, কানে কি বেশি শোনো? এইটুকু এক মাইয়া
ঝগড়া করতে ওস্তাদ। আবার আমাকে ঝগড়ুটে বললেন? এত বড় সাহস! আমার কত সাহস ভবিষ্যতে টের পাবা। যদি আমার সাথে তুমি থাকো তাহলে এখন চুপ করে বের হও। সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহনাজ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে, সানা আর সাফওয়ান পেছনে বসছে। সাফওয়ান তো ফোন চাপায় ব্যস্ত, সানা বসে বসে বোর হচ্ছে। এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা কিভাবে লাগে? আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ? কিভাবে খাবার কিনবো আমি? সাফওয়ানের বিরক্তিমাখা কণ্ঠে সানার অপমানিত ফিল হলো। অভিমানী সে ঘুরে বসলো। জানালার বাইরে তাকিয়ে রাস্তার সাইডের গাছগুলো দেখা যাচ্ছে, তা দেখতে লাগলো। অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে, মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সানার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে বাবা আর মা সানার পিছে ঘুরে ঘুরে তাকে খাবার খাইয়ে দিত। সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে। সে ঠিক করেছে বদলোকের সাথে আর কথা বলবে না। কথায় কথায় সানাকে সে কথা শোনায়। সানাকে এর আগে এত কথা কেউ শোনায় নাই। মিশুক প্রকৃতি আর তার চঞ্চলতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে। বাসা সবার কথা মনে করতে করতে সানা ঘুমিয়ে পড়লো। সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলেছে মেয়েটার সাথে। কিছু করার নেই, আশেপাশে খাবার কেনা যাবে কিনা। সকালে রওনা দিয়েছিল সানারা, আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে। সানা এখনো ঘুমিয়ে আছে। সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। সানাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরেই আসছে। ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখা যাচ্ছে। মিথিলার কথা মনে পড়তেই তার বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনে জায়গা দেবে না। সেই মিথিলা কিভাবে সাফওয়ানকে ভুলে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করে নিল? মিথিলা কিভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল? সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে সানার কপালে পড়ছে। ঠান্ডা পানির ফোঁটা সানার কপালে পড়তেই সানার ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে সাফওয়ানের বুকে দেখে অবাক হয়ে গেল। চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতেই দেখতে পেল সাফওয়ান কাঁদছে। সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এই লোকটা কাঁদতে জানে। আপনি কোনো কারণে আপসেট? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনি কাঁদছেন কেন? সানার আওয়াজে দ্রুত ফোন লক করে নিজের চোখের পানি মুছে ফেলল। তুমি চোখে একটু বেশি দেখো। আমার চোখে ময়লা পড়ছে তাই হয়তো। কই দেখিনি তো, কোথায় ময়লা? সানা সাফওয়ানের দিকে এগিয়ে দু হাত দিয়ে সাফওয়ানের চোয়া লাগলে ধরলো। গভীর মনোযোগ দিয়ে সাফওয়ানের চোখে ময়লা খুঁজতে লাগলো সানা। সানা গালে হাত দিয়ে বসে আছে, তারই সামনে দাঁড়িয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে সাফওয়ান। সানা ফুপিয়ে ফুপিয়ে কাছে। এই প্রথম কেউ সানার গায়ে হাত তুললো। দৌড়ে রুমে গিয়ে সানা রুমের দরজা আটকে দিল। সাফওয়ান ঠাই দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। যেভাবেই হোক এ আপদকে তার বাসায় পাঠাতেই হবে। আর যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। তখন কি হতো তার? এমনি চারদিকে শত্রুর অভাব নেই। কিছুক্ষণ আগে অবশেষে সাফওয়ান আর সানা বাড়িতে পৌঁছালো। চারিদিকে আধার ঘনিয়ে আসছে। সাফওয়ান তাকিয়ে দেখে সানা ঘুমে বিভোর হয়ে আছে। গাড়ি থেকে নেমে সানাকে কোলে নিয়ে নিল সাফওয়ান। ঘুমন্ত সানার নিষ্পাপ মুখ সাফওয়ানের অনেক ভালো লাগছে। সাফওয়ান সানাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। গার্ডগুলো হা করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। হা করে আমার মুখের দিকে না তাকিয়ে কলিং বেল দাও। গার্ড এবার কলিং বেল দিতে রেহানা নামক কাজের মেয়েটা দরজা খুলে দিল। ভাবিজান তো ঘুমায় আছে, আপনি আপনার রুমে নিয়ে যান, আমি খাবারের আয়োজন করি। হ্যাঁ আপা, জলদি খাবারের ব্যবস্থা করুন, আমার ক্ষুধা লাগছে। সাফওয়ান সানাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। গার্ড আর রেহানা কথা বলতে লাগলো। রেহানা স্যার বিয়ে করেছে, তুই আমাকে আগে বলবি না? আর বললেন না কুদ্দুস ভাই, আমিও একটু আগে জানছি, বড় ম্যাডাম কল দিয়া বললো স্যারের রুম গুছাইতে। ভালো হয়েছে, স্যারের বউ কত সুন্দর। ওই মারিয়া ডাইনির মতো না হলেই হবে। হ্যাঁ, মারিয়া ম্যাডাম তো স্যারে টাকার মেশিন মনে করতো। যা যা রান্না কর, না হলে স্যার আবার রাগ করবে। হ জায়গা, আপনিও আপনার কাজে যান। এই শোন, জি। আমি তোরে ভালোবাসি। কুদ্দুস আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল আর রেহানাকে রেখে গেল এক আকাশ বিস্ময়ের মধ্যে। রেহানা দ্রুত রান্নাঘরে চলে গেল। সাফওয়ান গোসল করে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় নিজেকে দেখে যাচ্ছে। এই শ্যামবর্ণের গায়ের রঙের জন্যই তো তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে সে সাফওয়ান থেকে দেখতে সুন্দর ফর্সা এক ছেলেকে বিয়ে করেছে। সাফওয়ান এমন একজন মেয়েকে ভালোবেসেছে যার কাছে সুন্দর আর টাকায় মেটার করে। সাফওয়ানের কাছে তো টাকার কমতি ছিল না, তবে হ্যাঁ, হয়তো সে মারিয়া চাওয়ার মতো সুন্দর না, তাই প্রথম এই শ্যামবর্ণের লোকের জন্য পাগল ছিল সে। এসব ভাবতে ভাবতে সাফওয়ানের নজর গেল আয়নার দিকে। সানা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের অস্বস্তি হচ্ছে। এই মেয়ে এভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে তুমি? আপনি এভাবে আধা নাঙ্গু পাঙ্গু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আম্মু বলে নাই আয়নাতে জিন থাকে? নাঙ্গু পাঙ্গুর মানে কি? আল্লাহ, আপনি জানেন না নাঙ্গু পাঙ্গুর মানে? সানা জোরে জোরে হাসা শুরু করলো। সাফওয়ান ভ্যাবলার মতো তাকিয়ে আছে সানার দিকে। শাট আপ সানা। সাফওয়ানের ধমক খেয়ে সানা কান্নাকাটি শুরু করলো। সানার কান্না দেখে সাফওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। এসব ঝামেলা তার আর ভালো লাগছে না। নিজের জামা কাপড় নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সানা হা করে তাকিয়ে আছে সাফওয়ানের যাওয়ার দিকে। সে ভাবছিল কান্না করলে হয়তো সাফওয়ান তার সাথে ভালোভাবে কথা বলবে। সানা সাফওয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেল। এই লোক নিজেকে কিভাবে কে জানে, রাক্ষস কোহানকার। ও আল্লাহ, এই বেড়ায় যে আসার খাইয়া পইরা ব্যথা পায়া পায়া কান্না করে আমার সামনে। সানার এমন উদ্ভট চাওয়া না চাইতেও যেন আল্লাহ কবুল করে নিল। ওয়াশরুমের ভেতর থেকে সাফওয়ানের চিৎকার কানে এলো সানার। সানা দ্রুত খাট থেকে নেমে ওয়াশরুমের সামনে যায়। আপনার কি হয়েছে, এভাবে চিৎকার দেন কেন?
নাথিং, নিজে চেঞ্জ করে ফেলো। আমি বের হয়ে নিচে যাইবো খাবার খাওয়ার জন্য। সানার মনে প্রশ্ন একটাই, এইভাবে চিৎকার দেওয়ার কারণ কি? লাগেজ খুলে নিজের জন্য জিন্স আর একটা গোল ফ্রক বের করে নিল। নিজে চেঞ্জ করে ওয়েট করছে কখন বের হবে সাফওয়ান। অনেকক্ষণ পর সাফওয়ান ওয়াশরুমের দরজা খুলে বের হয়েছে, সাদা লুঙ্গি আর কালো টি শার্ট পরে। যাও, হাত মুখ ধুয়ে আসো। যেই ঘুম দিছো। আপনার কথায় যাব নাকি? আমি আমার ইচ্ছায় যাব। এই বলে সানা ওয়াশরুমে চলে গেল। সানা ওয়াশরুমে যাওয়ার পর সাফওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন দিচ্ছে। চুলগুলো আঁচড়িয়ে এবার নিজেকে আয়নায় দেখে নিল। নিচে চলুন, আমার ক্ষুধা পেয়েছে। সানার কথায় সানার দিকে ঘুরে তাকিয়ে দেখে চুল ঝুটি করা, একটা গোলাপি রঙের ফ্রক আর কালো জিন্স, কোনো ওড়না নাই সানার সাথে। তোমার ওড়না কই? দেখছেন না যে আমার সামনে রুমাল কাট ডিজাইন ওড়না লাগে না? ওটাকে লোলদানি বলে, যা ছোট বাচ্চাদের পরানো হয়। আপনি বেশি জানেন। কথা কম, নিচে চলো। সানাকে নিয়ে নিচে গেল সাফওয়ান। রেহানা সানাদের জন্য অপেক্ষা করছিল। সানাকে দেখে অবাক হয়ে যায় রেহানা। সানা এত ছোট, তখন বোরকা হিজাব পরে থাকায় বোঝাই যায় নাই। রেহানা সবাইকে খাবার বেড়ে দিল। আপু, আপনি খাইছেন? সানা রেহানাকে জিজ্ঞেস করলো। না ম্যাডাম, আমি খাইনি, আপনারা আগে খান। আপনিও বসেন আপু, আমরা একসাথে খাই। সানার আচরণে মুগ্ধ হয়ে যায় রেহানা। দেখতে যেমন বাচ্চা, স্বভাবও তেমন। কি উৎফুল্ল হয়ে তাকে খেতে বলল। রেহানা সাফওয়ানের দিকে তাকালো। রেহানা, তুইও বসে পড় ও যখন বলছে। সাফওয়ানের কথায় খুশি হয়ে যায় সানা। রেহানা খাবার নিজের জন্য প্লেটে বেড়ে বসে পড়ে। সানা খাচ্ছে আর ওদিক ওদিক তাকিয়ে দেখছে। রেহানা সাফওয়ান নিচের দিকে তাকিয়ে একমনে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ। সানা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে বসলো। খেতে বসে আগেই সে ড্রয়িং রুমে টিভিটা খেয়াল করেছে। রেহানা চলে যায় থালা বাসন ধুতে। এর মধ্যে খবর আসলো ওপর পার্টির লোকজন নিয়ে আসছে। তারা জানে সাফওয়ান বাসায় নাই, ওই সুযোগে বাসার মধ্যে ঝামেলা করে ভাঙচুর করে যেতে পারবে। আমি বাহিরে যাচ্ছি একটু সানা। কেউ দরজা নক করলে ভুলেও খুলবে না। কেন, তাহলে আপনি আসবেন কিভাবে? আমার কাছে এক্সট্রা চাবি আছে, আমি আসতে পারবো। দ্রুত পায়ে সাফওয়ান গার্ডদের নিয়ে চলে যায় বাগানের দিকে। সানা বসে বসে টিভি দেখছে। অনেকক্ষণ টিভি দেখার জন্য এখন আর ভাল লাগছে না। সাফওয়ানও এখনো আসে নাই। দরজা খুলে বাইরে বের হয়ে এদিক ওদিক সাফওয়ানকে খুঁজতে লাগলো। বাগানের দিকে এগিয়ে দেখে সাফওয়ানের সাথে একটা লোকের মারামারি হচ্ছে। সানা অবাক হয়ে মারামারি দেখে যাচ্ছে। সাফওয়ানের নজর যায় সানার দিকে, সে দাঁড়িয়ে আছে। সানা, জলদি ঘরে যাও, কুইক রান। সানা হাঁ করে দেখে যাচ্ছে সাফওয়ানকে। সে সাফওয়ানের কথা শুনছেই না। লোকটা সাফওয়ানকে সানার দিকে তাকানোর সুযোগ নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটি থেকে রিভলভার উঠিয়ে সানার দিকে গুলি ছুড়ে মারলো। তখনই পেছন থেকে একজন গার্ড এসে সানাকে টেনে সরিয়ে দেওয়ায় সানার শরীরে লাগে নাই। সব গার্ড মিলে লোকটাকে ধরে রাখে। সাফওয়ান একটা ঘোরের মধ্যে ছিল গুলির আওয়াজে। আজকে সানা না থাকলে হয়তো তার কোনো চিন্তা ছিল না। ওকে আমাদের ঠিকানায় নিয়ে গিয়ে আটকে রাখো, আমি আসছি একটু পরে। এরপর সাফওয়ান সানাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায় আর থাপ্পড় দেয়। বাকিটা তো জানিনি। বর্তমানে মাথায় হাত দিয়ে বসে আছে। আর যদি সানার কিছু হয়ে যেত তাহলে সবাইকে কি উত্তর দিত সে? দরজা খুলো সানা, আমাকে দরজা ভাঙতে বাধ্য করো না। সানা চুপচাপ বসে কান্না করছে। সাফওয়ানের কথা জবাব দিচ্ছে না। সে দরজা খুলবে না বলেই ঠিক করেছে। সাফওয়ান বারবার ডেকে সানাকে দিয়ে যখন দরজা খোলাতে পারলো না, রাগে সাফওয়ান দরজা বাহির থেকে আটকিয়ে দিল। ঠিক আছে, ফাইন। তুমি দরজা খুলবে না, ফাইন। আজ সারা রাত একা এই রুমে তুমি থাকবে, আর এটাই তোমার শাস্তি। সাফওয়ান চলে গেল মেইন সুইচ অফ করতে। সে কি করবে সানা যখন বুঝতেই চাচ্ছে না। সানা সাফওয়ানের কথা সিরিয়াসলি নিল না। কিন্তু কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে গেল। সানা কারেন্ট চলে গেছে ভাবলেও সাফওয়ান তো সত্যি সত্যি মেইন সুইচ অফ করে দিয়েছে। এমনিতেও শীতের রাত, গরম লাগার চান্স নাই। তাই আজ কারেন্ট না হলেও চলবে। টর্চ বের করে সে নিচে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ানের রুম যেহেতু সাউন্ড প্রুফ, সানা চিল্লানোর শব্দও কানে আসবে না। খাটের মাঝে হাঁটু মুড়ে বসে আছে সানা। অন্ধকার রুমে তার ভয় লাগছে। এখন তার অনুশোচনা হচ্ছে কেন তখন সাফওয়ানকে দরজা খুলে দিল না। দরজা খুলে দিলে হয়তো আর এখন তাকে এই অন্ধকারে একা থাকতে হতো না। প্রচন্ডভাবে ভয় লাগছে সানার। হঠাৎ বাইরে কারো হাঁটার আওয়াজ পাচ্ছে। সানা ভাবলো হয়তো সাফওয়ান আসছে। বাইরে কি আপনি শুনছেন? কেউ কোনো উত্তর দিচ্ছে না। সানার ভয় বাড়ছে। সে ডুকরে কেঁদে ওঠে। সানা রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। শীতের মধ্যেও ভয়ের চোটে সানা ঘেমে যাচ্ছে। সানার খুব কাছে কেউ একজন আসছে। তার গরম নিঃশ্বাস সানার মুখের ওপর পড়ছে। সানা জোরে চেঁচাতে নিলে আগন্তুক সানার মুখ চেপে ধরে। এই মেয়ে, সারাক্ষণ কি তোমার চেঁচাতে হবে? একটু চুপচাপ থাকবা? সাফওয়ানের আওয়াজ পেয়ে শান্তি পায় সানা। সাফওয়ানকে জড়িয়ে ধরে টাইট করে। হঠাৎ এভাবে সানা যে তাকে জড়িয়ে ধরবে সাফওয়ান একটুও ভাবে নাই। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জানেন আমি কত ভয় পেয়েছি। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আর এরকম কখনো করব না। সানা ফুপিয়ে ফুপিয়ে কাছে আর সাফওয়ানের কাছে ক্ষমা চাচ্ছে। সানা খুব ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো উচিত হয় নাই তার। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, আমি আপনাকে ছাড়বো না। সানা আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে সাফওয়ানকে। সানার এভাবে জড়িয়ে ধরায় তাকে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে সাফওয়ানের। অবশেষে ব্যর্থ হয়ে সানাকে জড়িয়ে ধরেই তার ঘুমানো লাগলো। সানা, এইভাবে ঘুমানো যায় না, আমাকে ছেড়ে দিয়ে ঘুমাও। বলছি না আমি আপনাকে ছাড়বো না, এভাবেই ঘুমাবেন আজকে। বাচ্চাদের মতো জিদ কেন করছো? আজকে আপনি আমাকে যতই বকা দেন আমি ছাড়বো না কিছুতেই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও এখন। সাফওয়ান হার মেনে নিল। সাফওয়ান রাজি হয় সানা খুশি হয়ে যায়। চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে।
সানা এভাবে জাপটে ধরে শুয়েছে যে সাফওয়ান নড়াচড়াও করতে পারছে না। সাফওয়ান সানার চুলে বিলি কাটতে শুরু করলো। এছাড়া আর কোনো উপায় নেই। দুজনে ঘুমিয়ে পড়লো। সকালের রোদ বেলকনি দিয়ে এসে রুমে ঢুকলো। সাফওয়ানের ঘুম ভাঙতেই দেখলো সানা তার বুকের ওপর মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বেলকনির দিকে নজর গেল। বেলকনির দরজা খোলা দেখে মনে পড়ে কাল এখান দিয়ে রুমে আসার পর দরজা আটকাতে মনে ছিল না। সাবধানে সানাকে বালিশে শুয়ে দিয়ে উঠে বসে সাফওয়ান। ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সানা এখনো ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। এই সানা উঠো, তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। দূর আব্বু, আমাকে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। এই মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার আব্বু লাগি? দূর, যেই হন, এখন আমাকে ঘুমাতে দেন। ফাইন, ঘুমাও। তোমার মামি কল দিছে, জলদি উঠে কথা বলো। মামির নাম শুনতেই সানা লাফিয়ে উঠে বসে পড়ে। কই মামি, আগে বলবেন না? হা হা, তুই মমকে এত ভয় পাও কেন? সাফওয়ানের হাসিতে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সানা। বুঝতে বাকি রইল না যে সাফওয়ান তাকে উঠানোর জন্য মিথ্যে বলেছে। কাল রাতে আপনি আমাকে ইচ্ছে করে ভয় দেখাইছেন। রুম তো ভেতর থেকে লকড ছিল, তাহলে আপনি আসলেন কিভাবে? ম্যাজিক। সাফওয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে সানা। বিকেলের দিকে সানা আর রেহানাকে নিয়ে বের হয় শপিং মলের উদ্দেশ্যে। কারণ সানার পরার মতো কিছু ভালো ড্রেস কিনতে হবে। আজ তো সাফওয়ান রেহানার হিজাব সানাকে বাঁধাইছে। রেহানা এবারে মেইড কম সাফওয়ানের কাছে নিজের বোনের মতো। ভাইজান, আপাকে হোস্টেল থেকে কবে নিয়ে আসবেন? অনেকদিন হলো আপা বাড়িতে আসেন না। তুই তো জানোস রেহানা, ও এসব পছন্দ করে না, তাই আমাদের থেকে দূরে থাকতে পছন্দ করে। কার কথা বলছো আপু তোমরা? ভাবিজান, আমি তো বড় আপার কথা বলতেছি, আপনার বড় ননদ। ওনার বড় বোনও আছে? হ্যাঁ ভাবিজান। সানা জানতো না যে তার বড় বোন আছে। সানার মামা যে মামিকে বিয়ে করেছে তা তাদের বাড়ি কেউ জানতো না। সাফওয়ান তার মামার সন্তান না, তা তার মা থেকে জেনেছিল। সানা ভেবে পায় না এই দুই সন্তানের জননীকে কেন তার মামা বিয়ে করলো। তাদের এইসব অনেক রহস্যময়। সানা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। যথাসময় শপিং মলের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নেমে যায় সাফওয়ান। সানা আর রেহেনাকে নিয়ে শপিং মলের ভেতরে যায়, আর তাদের পিছনে অনেক গার্ড। সানা ভেবে পায় না এত এত মানুষ সাথে নিয়ে কেন ঘুরে। বিভিন্ন দোকান ঘুরে সানার জন্য লং ড্রেস সিলেক্ট করে সাফওয়ান। আর কিছু 3 পিস গাউন। শাড়ি এটুকু মেয়ের সাথে যায় না, তাই কিনলো না। রেহেনাকেও তার পছন্দের জামা কাপড় কিনে দিল। আমার না ওই ড্রেসটা ভালো লাগছে, ওইটা কিনি। এইসব ড্রেস তোমার পরা লাগবে না, চুপ থাকো। সানাকে ধমক দিয়ে দোকান থেকে বের হয়ে যায় সাফওয়ান। টেডি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সানা চোখ পড়ে পাশে থাকা এক বড় টেডির ওপর। ওখানেই দাঁড়িয়ে থাকে সানা ওটা দেখে। সাফওয়ান কিছু দূর গিয়ে পিছে তাকিয়ে দেখে সানা এখনো ওই দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। এই, তুমি এভাবে এক এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকো কেন? যদি হারিয়ে যাও আমাদের কোথায় খুঁজে পাবে, ইডিয়েট? ওই টেডি বিয়ারটা অন্তত কিনে দেন আমাকে। সাফওয়ান তাকিয়ে দেখে বিরাট এক টেডি বিয়ার। এই মেয়ে এত বড় টেডি বিয়ার দিয়ে কি করবে ভেবে পায় না সে। এত বড় টেডি বিয়ার আমাদের বিছানায় রাখলে তুমি কোথায় ঘুমাবে? এই কি তো তোমার জন্য খাটে জায়গা পাই না, তার উপর টেডি নিলে তো শেষ। আমি জানি না কিছু, এই টেডি বিয়ারটা আমার লাগবেই লাগবে। দেখো সানা, জিদ কইরো না। এটা নিলে তোমাকে আলাদা রুমে ঘুমাতে হবে। একা একা ঘুমাতে পারবে? আমার রুমে পুতুলে জায়গা নাই। সানার মন খারাপ হয়ে গেল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে। আবার সে একা একাও ঘুমাতে পারবে না। সানা মন খারাপ করে সামনে হাঁটা ধরলো সাফওয়ানের সাথে। সাফওয়ান কিছুক্ষণ সানাকে দেখে আবার হাঁটা দিল। সানাকে নিয়ে এসে জুতার দোকানে গেল। সেখানে গিয়ে সাফওয়ান অবাক হয়ে গেল। সাফওয়ান আর মিথিলা মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। সানা সাফওয়ানের হাত শক্ত করে ধরে হাঁটছিল, যাতে হারিয়ে না যায়। মিথিলা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার সাফু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? মিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান। তা আবার কেমন করে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তার সাথের মেয়েটা কে? তোমার ছোট বোন বুঝি? সানাকে ছোট বোন বলায় সানা হাঁ করে তাকিয়ে থাকে। ভেতরে ভেতরে আগে ফেটে যাচ্ছে সে। নিজের জামাইয়ের বোনটাকে কি ব্যাককেল মহিলা। সাফওয়ানের মিথিলার করা সব অন্যায়ের কথা মনে পড়ে যায়। না, মিট মাই লাভলি ওয়াইফ, শি ইজ সানা। মিথিলা এবার জোরে হেসে ফেলে। আরে মজা কইরো না, মনে হয় ছেঁকা খেয়ে তুমি পাগল হয়ে গেছো। একটুকু মেয়েকে বউ বলছো? এবার বোঝা গেল যে মিথিলা সানা আর সাফওয়ানের বিয়ের কথা বিশ্বাস করে নাই। এই যে আন্টি, আপনি বুড়া দেখে সবাইকে বাচ্চা ভাববেন স্বাভাবিক, আর এমন ডাইনির মতো হাসছেন কেন? আপনার হাসি কত ভয়ঙ্কর, সবাই ভয় পাবে তো। মিথিলার হাসি হাসি মুখ অন্ধকারে ছেয়ে গেল। চোখ মুখে দেখা গেল রাগের আভাস। এবার রেহানা আর সাফওয়ান দুজনে হেসে ফেলল। সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সবার ভাবনার বাইরে ছিল। শাট আপ ইডিয়েট মেয়ে, তুমি জানো আমি কে? সরি আন্টি, আমি জানি না আপনি কে, বাট আপনি কি ভুলে গেছেন আপনি কে? আল্লাহ, এটা স্বাভাবিক, আন্টির বয়সের সাথে সাথে মানুষের স্মৃতি লোপ পায়, শুনেন নাই? সানা একটার পর একটা অপমান মিথিলাকে করেই যাচ্ছে। সানাকে কেউ বাচ্চা ডাকলে সানার ভালো লাগে না, একদম না। রাগে কি বলে সে নিজেই বুঝতে পারে না। সানা চুপ থাকো, চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। সাফন, আজ রাতে আমার সাথে দেখা করো, কথা আছে অনেক। কেন? তোমার সেই সুন্দর বড়লোক হাজবেন্ড কই, যে তাকে রেখে আবার আমার সাথে কথা আছে? এই আন্টি, আমার বর আপনার সাথে কোথাও যাবে না, এই জায়গা থেকে চলে যান। এই, আপনি তাড়াতাড়ি চলুন তো, এই পচা বুড়া আন্টির সাথে আর কথা বলতে হবে না। সিরিয়াসলি? তুমি বিয়ে করে ফেলেছো?
তাও আবার এরকম কার্টুনকে। মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান এতদিন পর নিজে ভালোবাসার মানুষকে দেখে তার মধ্যে তোলপাড় শুরু হয়েছে। কি উত্তর দেবে সে? সানা তার স্ত্রী, এবার সানা যেমনই হোক, সানাকে অপমান করা মানে তাকে অপমান করা। অন্যদিকে মিথিলা। মাইন্ড ইওর টাং মিথিলা। সানা আমার স্ত্রী, ভালোভাবে কথা বললে বলবা। আচ্ছা থাক, দরকার নাই। আমার স্ত্রী আবার যার তার সাথে কথা বলে না, এটা স্ট্যাটাসের সাথে যায় না আমাদের। গার্ডস, রাস্তা পরিষ্কার করো, আমরা যাব। অপমানে মিথিলার চেহারা লাল হয়ে যায়। সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করলো, তা আবার নতুন আসা এই মেয়ের জন্য। যেই সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোনো কথাই বলে নাই, আর সে এভাবে বলছে। মিথিলার রাগী চোখে তাকিয়ে আছে সানার দিকে, মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। মিথিলার রাগী চোখ দেখে সানা ভেঙচি মারলো। তোমাকে আমি দেখে নিব সাফওয়ান। বাহ মিথিলা, তুমি ভুলে যাচ্ছ এই সাফওয়ানকে। আই উইল ফিল পিটি ফর ইওর হাজবেন্ড, যে তোমার মতো বউ পেয়েছে। শাট আপ সাফওয়ান। এই আন্টি, আপনি চুপ থাকুন। সানার রাগে সাফওয়ানকে টেনে ওখান থেকে চলে গেল। সাফওয়ান মনে মনে একটু শান্তি পেল। আর যাই হোক, এই মিথিলার থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে। পাস্ট ইজ পাস্ট। মিথিলা তাকে ছেড়ে দিয়েছিল, সে তো ছাড়ে নাই, তাই এখন নিজের ফিউচারে ফোকাস করবে। সানাকে নিয়ে রেহানা তুমি বাসায় যাও, আমার কাজ আছে একটু। না, আমি একা যাব না, আপনিও চলুন আমার সাথে। আমার কাজ আছে সানা, জিদ কইরো না। ওই ডাইনি আন্টির থেকে দূরে থাকেন, ওই আন্টির ভাবসা আমার একটুও ভালো লাগে নাই। সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল। সাফওয়ান গার্ডকে কিছু ইশারা দিয়ে এসে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। গাড়িতে ব্যাক সিটে বসেছে সানা, আর সামনের সিটে রেহানা। কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে দেখে যাচ্ছে। রেহানাও চুপি 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 কুদ্দুসকে দেখে যাচ্ছে। সানা জিনিসটা খেয়াল করা শুরু করলো। কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানার কাজকর্ম খেয়াল করে তাদের উদ্দেশ্য করে বলল। আপনারা এইভাবে চোখ লুকোচুরি খেলছেন কেন? আপনাদের কথা থাকলে মুখে বলুন। অফ, কই ভাবিজান, আমরা কি করলাম? আমি দেখতেছি আপনার বাড়ির লুকিং গ্লাস ভুল ডাইরেকশনে রেখেছেন। ভাবিজান প্লিজ এসব আবার বাইজান রে বইলেন না। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবিজান, বলুন। আমি আপনার সব শর্ত মানতে রাজি। সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস। কুদ্দুসকে এইভাবে দেখে নিজে হাসি থামাতে পারে না রেহানা। রেহানার প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুসকে ভয় পেতে দেখে। এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায়। সানা এটারও খুব ভালো সুযোগ উঠালো। বেশি আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসায় যাওয়ার আগে। অনেকদিন আমি ফুচকা খাই না। ভাবিজান বাইরে খাওয়া লাগবে না, আমি বরং সবকিছু কিনে এনে দিব। রেহানা আপনাকে বানিয়ে দেবে। কুদ্দুসের কথায় রেহানাও সম্মতি জানালো, কারণ বিপদে হাত পা নাই। তাছাড়া সাফওয়ানের পারমিশন ছাড়া এভাবে রাস্তায় খাওয়ানো ঠিক হবে না। এই ভয় দুজন করলো, কিন্তু সানা তো আর কথা শোনার মতো বাধ্য মেয়ে না। তাই তার সোজা কথা ফুচকা না খাওয়ালে সব বলে দিবে। বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফুচকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে। ফুচকাওয়ালার সামনে গিয়ে বলে। মামা অনেক ঝাল দিয়ে আর বেশি টক দিয়ে 2 প্লেট ফুচকা দিবেন। আর রেহানা আপু আর ভাইয়া, আপনারা ঝাল খাবেন কিনা? সানা একাই 2 প্লেট, তাও আবার ঝাল দিয়ে নিচ্ছে। যদি সানা অসুস্থ হয়ে যায় কোনোভাবে, তাহলে সাফওয়ান কুদ্দুসকে যে কি করবে। আর বেচারা কুদ্দুস পড়েছে চিপায়। মনে মনে কুদ্দুস আওড়ালো। আমি ফাইসা গেছি মাইনকা চিপায়। কিছু বললেন ভাইয়া? আরে না ভাবি, মামা আমাদের জন্য 2 প্লেট ঝাল কম দিয়ে বানান। ফুচকা নিয়ে মনের আনন্দে খেয়ে যাচ্ছে সানা। নাক মুখ লাল হয়ে আসছে ঝালে তার, তবুও খাওয়া থামাচ্ছে না সে। রেহেনা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। এইদিকে 2 প্লেট ফুচকা শেষ করে আবার 1 প্লেট নাগামরিচের বেশি করে দিয়ে বানালো। 4টা ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে সানার। টিস্যু দিয়ে নাক মুছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে। সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেলো। সানাকে ঝালে খুব ভালোভাবে পেয়ে বসেছে। কুদ্দুস ভাই, আমি বাসায় যাব। কুদ্দুস আর রেহানার খেয়াল হলো সানার কথা। সানার দিকে তাকিয়ে দেখে সানার চেহারা লাল হয়ে আছে, ঠোঁট হালকা ফুলে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সানা ঝালে ফোঁপাতে লাগলো। কুদ্দুস বিল দিয়ে বাড়ির দিকে রওনা দিল। সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। ঝালে দুনিয়া ঘুরতেছে তার। কেন যে এত ঝাল খেতে যায় সে? বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে। ওখানে আসতে লেট হয়ে যাওয়ায় 3 জন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। সানা দৌড়ে নিজের রুমে চলে যায়। কুদ্দুস আর রেহানা আপনাদের আমি পরে দেখছি, আগে আসল জনকে দেখে আসি। সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে। আশেপাশে কিছু খুঁজছে। সানাকে টেনে নিজের দিকে ঘুরালো সাফওয়ান। আমাকে মারার হলে বা বকার হলে পরে বইকেন, আগে কিছু করেন। আমার ঝাল লাগছে প্রচুর, হেল্প মি। সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঝালে কেমন করছে। ফোলা লাল ঠোঁট কাঁপছে। সাফওয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে যায়। সানা নিজের চোখ বন্ধ করে নেয়। সানাকে চমকে দিয়ে সানা নিজের চোখ বন্ধ করে আছে। সাফওয়ান পকেট থেকে চকলেট বের করে সানার মুখে পুরে দিল। সানা চোখ খুলে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। সাফওয়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। এইটুকু মেয়ে আর তার ভাবনা চিন্তা কি আল্লাহ। এই ঝালে কি আমার মাথা ঠিক ছিল? আর আমি গল্পে পড়েছি নায়িকার যখন ঝাল লাগে তখন নায়ক এভাবে ঝাল কমায়। না, আমি কোনো নায়ক, আর না তুমি নায়িকা, পিচ্ছি কোথাকার। এই, আপনি আমাকে একদম পিচ্ছি ডাকবেন না, বুড়া বেটা। শাট আপ সানা। সানা মুখ গুমরা করে চকলেট খেতে লাগলো। সাফওয়ান সেদিক তাকিয়ে আছে।
এইভাবে আমার দিকে তাকিয়ে আমার খাবারে নজর দিয়েন না, আমার পেটে ব্যথা করবে। ভুলে যেও না চকলেট আমার আনা। আরো চকলেট আছে কিন্তু তোমার এই কথার জন্য দিব না মেয়ে। না দেন, আমার লাগবে না। কার থেকে পারমিশন নিয়ে মাঝ রাস্তায় নেমে তুমি ফুচকা খাও? আমাকে জিজ্ঞেস করছিলা? জানো এই জায়গায় আমাদের কতটা বিপদ, যেখানে আমি কোনো গার্ড বা সিকিউরিটি ছাড়া যাই না কোথাও আমার স্ত্রী হয়ে তুমি কোনো পারমিশন ছাড়াই মাঝ রাস্তায় এই আচরণ করো। নেক্সট এইরকম কাজ দেখলে আমি সোজা তোমাকে তোমার বাপের বাসায় পাঠিয়ে দিব। সাফওয়ানের এই ঠান্ডা কণ্ঠের ধমকে কাজ হয়ে যায়। সানার হাস্যোজ্জ্বল চেহারা মলিনতায় ছেয়ে যায়। সে যে বাড়িতে ফিরতেও যেতে চায় না। সানাকে গভীর চিন্তায় দেখে সাফওয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কোন ভাবনায় চলে যায় সানা কে জানে। সাফওয়ানের খুব টায়ার্ড লাগছে, তাই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সানাও বিছানা থেকে নেমে আলমারিতে গিয়ে সব ড্রেস সাজাতে লাগে। এই প্রথম সে নিজে গিয়ে নিজের পছন্দ মতো কিনলো। আজকের দিনটা সানার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ফুচকা অনেকদিন ধরে সানার খাওয়া হয় নাই, তাই আজকে দেখে লোভ সামলাতে পারে নাই। আর যাই হোক, ফুচকা লোভ সামলানো যায় না। সানার গোছানো শেষ হতেই সাফওয়ান চলে আসে। সানাও নিজের ড্রেস বের করে সেও গোসলে চলে যায়। সাফওয়ান নিজের কাজ শুরু করে। বোটের কাজ শুরু হইতে বেশি দেরি নাই, কাজের অনেক চাপ। সানা গোসল সেরে আসে, সাফওয়ানকে কাজ করতে দেখে। এই আপনি নিজের যত্ন নেন, গোসল করে আসছে, হাতে পায়ে লোশন দিছেন, সারা দিন কাজ কাজ, নিজের ত্বকের যত্ন নিবেন। আমি কি মেয়ে নাকি যে সারাদিন রূপচর্চা করব? আমি অনেক ব্যস্ত, অনেক কাজ আছে। সানা লোশন এনে নিজেই সাফওয়ানের হাতে পায়ে মাখিয়ে দিতে লাগলো। সাফওয়ান অবাক চোখে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়ের কাছে সাফওয়ান দিন দিন অবাক হচ্ছে। সানাকে কিছু বলে না বলে সমান। এই যে এখন রাগ হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সেই বিষয় নিয়ে কিছু মনে থাকে না। সানা, সাফওয়ানের কোমল কণ্ঠস্বর কানে আসাতে কেঁপে উঠল সানা। এই কয়েকদিনে এই প্রথম এত কোমল স্বরে ডাকলো। জি কিছু বলবেন? ক্ষুধা লাগছে, নিচ থেকে খাবার নিয়ে আসো। সানা সাফওয়ানকে ছেড়ে নিচে চলে যায়। কিভাবে আর হয় কি, নিজেকে বকতে লাগলো সানা। সে দিন দিন বেহা হয়ে যাচ্ছে। ফেসবুকে এতদিন গল্পগুলো পড়তে পড়তে সে এখন সেগুলোই কল্পনা করতে থাকে। আল্লাহ জানে সাফওয়ান তাকে কিভাবে। রেহানা আপা, আমাকে ভাত বেড়ে দাও তো, ওনার খিদা লাগছে। ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আপা বলেন। আজকে আমাদের সাথে শপিং মলে থাকা ওই মহিলাটার কথা মনে আছে? হ্যাঁ, ওই ডাইনি আন্টি। হ্যাঁ, ওনার নাম মিথিলা। উনি হলেন সাফওয়ান স্যারের আগের প্রেমিকা। স্যার মিথিলা ম্যাডামকে প্রচুর ভালোবাসতো। ম্যাডাম কিন্তু এরপরেও স্যারকে ছেড়ে চলে যান। সানার মাথা মনে হয় ঘুরছে। সাফওয়ান কাউকে ভালোবাসতো, এই কারণেই কি সানাকে সাফওয়ান মেনে নিচ্ছে না? সানার কেমন যেন লাগছে, তবুও সে নিজেকে সামলায়। আপা এসব বাদ দেন, এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাড়াতাড়ি আমাকে প্লেটটা দিন, ওনার ক্ষুধা লাগছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ছি ছি আপা, আমি কষ্ট পাই নাই। এইভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমাকে বলছেন শুনছি। সানা খাবার নিয়ে ওপরে চলে গেল। এসব নিয়ে ভেবে সানা নিজের মুড খারাপ করতে চায় না। সে ছিল, আর এখন সানা আছে। অতীতকে নিয়ে ভবিষ্যৎ খারাপ করতে চায় না। সানা খাবার নিয়ে রুমে যায়। আমাকে একটু খাইয়ে দাও তো সানা, আমি অনেক ইম্পর্টেন্ট কিছু টাইপ করছি। আমি? সানা অবাক হয়ে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। বিশ্বাস হচ্ছে না যে সাফওয়ান তাকে খাইয়ে দিতে বলে। সাফওয়ান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। না খাইয়ে দিলে বলো, এভাবে হাত করে তাকিয়ে আছো কেন? না না, দাঁড়ান, হাত ধুয়ে এসে দিচ্ছি। দাঁড়াতে পারবো না, বসে আছি আমি। সানা আর কোনো কথা বাড়ালো না। হাত ধুয়ে এসে খাবার মেখে সাফওয়ানকে খাইয়ে দিতে লাগলো। যে মেয়ে মায়ের হাতে খাবার খাওয়ার জন্য কি বায়না করতো, আর সে তার স্বামীকে খাইয়ে দিচ্ছে। সাফওয়ান কাজ করতে করতে সানার হাতে খাবার খাচ্ছে। কাল তৈরি থেকো সানা, আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কি নিয়ে পড়তে চাও তুমি? আমি কোনো স্কুলে ভর্তি হচ্ছি না। আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা নাই। পড়ালেখার ইচ্ছা থাকলে তো আমি বাবার বাসায় পড়তে পারতাম। আমি আপনাকে বিয়ে করে কি লাভ হবে যদি সেই আমাকে স্কুলেই ভর্তি করেন? সানা মজা বাদ দাও, আমি জানি এগুলো মজা করেই বলো। যাই হোক, তোমার স্বপ্ন কি, ভবিষ্যতে কি হতে চাও? অনেক ভালো একজন বউ আর মা। সানা, আমার মেজাজ খারাপ করো না, পড়াশোনা নিয়ে কেউ মজা করে না। সানার কথা বলাগুলো এতদিন মজা ভেবে নিয়েছিল সাফওয়ান। সে ভাবছিল সানা মজা করে পড়বে না এইসব বলেছে। কারণ প্রত্যেকটা মেয়ে চায় পড়াশোনা করে নিজে কিছু করতে। নিজের পায়ে দাঁড়ানোর কত স্বপ্ন থাকে। সানার কথায় সাফওয়ানের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। কত মেয়ে জানো পড়াশোনা করতে চেয়েও সেই সুযোগ সুবিধা পায় না, হয়তো আর্থিকভাবে, না হয় পারিবারিকভাবে। অনেকের স্বামী তাদের স্ত্রীদের স্বাবলম্বী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সানা, জানো আমাদের দেশে একজন মেয়ে কতটা স্ট্রাগল করে নিজের পড়াশোনা কন্টিনিউ করার জন্য? সেই জায়গায় সব সুযোগ সুবিধা তুমি পাচ্ছ, তোমার হাজবেন্ড তোমাকে পড়াশোনায় হেল্প করবে, আর তুমি বলছো পড়বে না। আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না, শুনে নাও সানা। আমি তো এইট অব্দি পড়েছি, তাই না? সেই হিসেবে আমি অশিক্ষিত না। সানা করুণ চোখে সাফওয়ানের দিকে তাকালো। আমার কথাই শেষ সানা, পড়াশোনা না করলে তুমি এ বাসায় থাকতে পারবে না, আর না আমার জীবনে। আপনি আমার সাথে এমন কেন করছেন? পড়াশোনা জিনিসটা আমার সাথে যায় না, আমাকে দিয়ে হবে না। আমার শেষ কথা সানা এটা, আমি চাই না ভবিষ্যতে আমার বাচ্চারা অশিক্ষিত মা পাক আর তাদের পড়াশোনা গোল্লায় যাক।
গোল্লাই কেন যাবে? আপনার এতগুলো টাকা পয়সা, অনেকগুলো টিচার রেখে দিবেন, তাহলেই হবে। এত কিপটামি ভালো না। মা যদি হয় পরাচর, পড়ার আশেপাশে ঘেসে না, এইরকম মায়ের সন্তানরাও সেম পরাচর হবে। মুখ গোমড়া করে গাড়িতে বসে আছে আমাদের সানা। এত কাহিনী করেও সে স্কুলে ভর্তি হওয়া আটকাতে পারলো না। সাধারণত 15তে সবাই এসএসসি দেয়, সানা 15তে নবম শ্রেণীতে ভর্তি হচ্ছে কেন? কারণ সানা জেএসসিতে একবার ফেল করে দ্বিতীয়বারের টাইমে পাশ করে। লেখাপড়া এত কঠিন কেন? এইভাবে চেহারা গম্ভীর করে রাখলে তোমাকে ভুতুম পেঁচা লাগে সানা। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আপনার সাথে আমার কোনো কথা নাই। সানা তুমি কি জানো তুমি তেরামি করছো? না, আমি জানতাম না তো। শুনো, লেখাপড়া না করলে কেউ তোমাকে ভালো জানবে না। শপিং মলের কথা মনে আছে? মিথিলা যদি তোমাকে পড়াশোনা করো না বলে অপমান করে, তোমার কি ভালো লাগবে? না তো, আমার ভালো লাগবে না। ওই আপুটা পচা অনেক, আপনি তার সাথে কথা বলবেন না। যাই হোক সানা, আমি ওর সাথে কথা বলি না। স্কুলে গিয়ে সানাকে 10ম শ্রেণীতে ভর্তি করালো। ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে আজকে সাফওয়ানকে। না হলে নবম শ্রেণীর ছাত্রীকে কখনোই 10ম শ্রেণীতে ভর্তি করানো যায় না। অনেক কথা বোঝানোর পর সানা মানবিক শাখায় ভর্তি হলো। এমনি পড়তে চায় না, তার উপর যদি সায়েন্স নিতে বলতো তাহলে তো পড়তোই না। এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানাইছে সেই জানে। মিস্টার সাফওয়ান, কে হয় আপনার মেয়েটি? হেডমাস্টারের কথায় সাফওয়ান একবার তাকায় সানার দিকে। সানা অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। সাফওয়ান মুচকি এসে বলে, আমার কাজিন লাগে। কাজিন লাগে শব্দটা সানার কান অব্দি পৌঁছানো মাত্রই তার ছোট্ট হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি এমন হতো তাকে স্ত্রী বলে পরিচয় দিলে? সাফওয়ানকে পেছনে রেখে আগে আগে গাড়ির কাছে গেল সানা। অভিমান হয়েছে তার অনেক। সব সময় এমন অভিমান মানার মতো না। সাফওয়ান কপাল চাপড়াবে এমন দশা। এই মেয়ে কথায় কথায় অভিমান করে। স্কুল হোক কিংবা কোনো জায়গা হোক, যদি সানাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় তাহলে সানার ওপর অনেক বিপদ আসবে। ভোট অব্দি অনেক সাবধানে থাকতে হবে তার। সাফওয়ান হেডমাস্টারের থেকে বিদায় নিয়ে নিজেও গাড়ির কাছে চলে গেল। গাড়িতে বসে সানাকে সিট বেল্ট বেঁধে দিল। শোনো, রাগ করো আর যাই করো, তোমাকে সেদিনই আমি আমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিব, যেদিন তুমি আমার যোগ্য হবে। আর আমার যোগ্য হতে হলে তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। আমার লেখাপড়া করতে ভালো লাগে না। যদি আমাকে আপনি লেখাপড়া করলে নিজের যোগ্য মনে করেন, তবে আমি কথা দিলাম আমি পরীক্ষায় ভালো মার্কস এনে দেখাবো। সানার মধ্যে এক জেদ তৈরি হয়েছে লেখাপড়া করে নিজেকে যোগ্য প্রমাণ করার। এটাই তো সাফওয়ান চেয়েছিল, যেভাবেই হোক ওকে পড়াশোনা করাতে হবে। সানার এমন খামখেয়ালি সহ্য করা যাবে না। এইরকম থাকলে যে কেউ তাকে ঠকিয়ে যাবে। আচ্ছা সানা, তোমার না ফুচকা অনেক পছন্দের? হ্যাঁ, আমার ফুচকা অনেক পছন্দের। ফুচকার কথা শুনতেই সানা অনেক এক্সাইটেড হয়ে গেল। সানার মুখে অটোমেটিক হাসি এসে পড়লো। মেয়েটা অল্পতেই কত এক্সাইটেড হয়ে যায়। মেয়েটার একটু আগে করা অভিমান এখন কেটে গেছে। বয়সটা এমনই আবেগের। তাহলে চলো, আজকে বাসায় ফুচকা পার্টি হবে। ঝাল ঝাল ফুচকা পার্টি। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। সানা সাফওয়ানকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে নিল। হঠাৎ এমন হয় সাফওয়ান গাড়ি থামিয়ে ফেলল। সানার দিকে তাকিয়ে আছে সে। মেয়েটার এমন কাণ্ডগুলো যে সাফওয়ানকে এলোমেলো করে দেয়। সানা আবারও সাফওয়ানের আরেক গালে চুমু দিল। গাড়ির পেছন সিটে যে কুদ্দুস বসা তা তাদের খেয়ালই নাই। সানার কাণ্ডে পেছনে বসা কুদ্দুস চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সানা যখন কপালে চুমু দিল সাফওয়ানের, তখন কুদ্দুস কেসে উঠল। কুদ্দুসের কাশির আওয়াজে দুজন পেছনে তাকিয়ে দেখে। সানার খেয়ালই নাই যে কুদ্দুস ছিল পেছনে। সানা লজ্জা পেয়ে যায়, দ্রুত সামনের দিকে ঘুরে চুপচাপ বসে পড়ল। সাফওয়ান তো বেচারা নিজেই শক্ট হয়ে আছে। বেচারা কুদ্দুসের সামনে কতটা লজ্জা পেল। সানার দিকে চোখ গরম করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। কুদ্দুস মিটিমিটি হেসে যাচ্ছে আর মনে মনে বলছে, বাসায় গিয়ে রেহানাকে এসব জানাতে হবে। বাড়িতে পৌঁছে সানা উপরে চলে গেল আর সাফওয়ান কুদ্দুসকে ফুচকা আনতে পাঠিয়ে দিল। যেহেতু বলেছে তখন খাওয়াতে হবে। এই ফুচকার জন্য সাফওয়ানের মান সম্মানে টান লাগছে। সানা গোসল সেরে চুল শুকাতে ব্যস্ত বেলকনিতে বসে। বাড়ির চারিদিকে কত গার্ডস, কত নিরাপত্তা দেয়া। দেবেই না কেন, হবু মন্ত্রীর বাড়ি যে। ভোটে দাঁড়িয়েছে এবার সাফওয়ান নতুন করে। কিভাবে চাপছে এই ভূত কেউ জানে না। বাসায় কথা বলার জন্য মন আকুবাকু করছে সানার। কতদিন বড় আপা বাবা মার সাথে কথা বলা হয় না, এখন মায়ের প্রতিটি কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সানা। মা তখন বলতো যে শ্বশুর বাড়ি গেলে মেয়েদের বাপের বাড়ির কথা খেয়ালই থাকে না। সানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও খারাপ লাগছে, তাই সানার কাছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে তোমার? আমার না আম্মু আর আব্বুর কথা খুব মনে পড়ছে। তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে অনেক। কেন, তোমার ফোন কই? কল দিয়ে কথা বলো। আমার ফোন নাই। দেখছেন কি আমার হাতে ফোন আছে কিনা? সত্যিই তো সানা ফোন চালায় না। সাফওয়ানের এই বিষয়টি খেয়াল ছিল না। সাফওয়ান নিজের মোবাইল এগিয়ে দিল সানার কাছে। সানা মোবাইল পেয়ে খুশি হয়ে গেল। সে তার বাবার নাম্বার উঠে কল দিল তাড়াতাড়ি। সানার সব এক্সাইটমেন্টে পানি ঢেলে দিয়ে ফোন নাম্বার বন্ধ হইল। প্রায় কয়েকবার কল দিল কিন্তু প্রতিবার সেম। সানা, গ্রামে তো ঠিকঠাক নেট পাওয়া যায় না, কারেন্ট থাকে না মেবি, তাই ফোন লাগছে না। কাল সকালে আবার চেষ্টা কইরো। হয়তো আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আর শোনো, আমি তো আবার গ্রামে যাব কিছুদিন পরে, তখন তোমার মা বাবা আর বোনকে নিয়ে আসবো। সাফওয়ানের কথা শুনে একটু আগে গোমড়া করে রাখা চেহারায় খুশির বন্যা বইতে লাগলো। মা বাবা এমন এক জিনিস, মা বাবার মতো কেউ নাই দুনিয়াতে। এখন সে অপেক্ষার দিন গুনবে কবে আসবে তারা। রুম থেকে বেরিয়ে সাফওয়ান ফুচকা নিয়ে আবার রুমে হাজির হয়েছে। সানাকে ডেকে খেতে বলল। সানা আর সাফওয়ান একসাথে ফুচকা খাওয়া শুরু করলো। অ্যাজ এ কম্পিটিশন। শুনেন, আমি জিতলে আমার একটা কথা আপনাকে শুনতে হবে, আর আপনি জিতলে আপনার একটা কথা আমি শুনবো। ওকে সানা, কিন্তু চিটিং করবে না। আচ্ছা। সানার টকে একটু ঝাল বেশি দেয়া হয়েছে। রেহানা জানে সানা কেমন ঝালখোর, তাই একটু বেশি কেন, অনেকটাই দিয়েছে।
নাগামরিচ আর চিলি পাউডার। কিন্তু সাফওয়ান কম ঝাল খায়, তাই আলাদা টক এনেছে শুধু। সানা আর সাফওয়ান খাওয়া শুরু করেছে। সানা খুব দ্রুত নিজের ফুচকা শেষ করেছে। সানাকে এত ফুচকা খেতে দেখে সাফওয়ান অবাক হয়ে যায়। সানা ধীরে খাও, গলায় আটকে যাবে কিন্তু। আমার কিছু হবে না। সানা দ্রুত খেতে গিয়ে সত্যি ফুচকা গলায় আটকে ফেলে। সানার অবস্থা দেখে ভয় পেয়ে যায় সাফওয়ান। তাড়াতাড়ি পানি খাইয়ে দেয় সানাকে। সাফওয়ান যখন সানাকে নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে সানা নিজের টকের সাথে সাফওয়ানের টক পাল্টে দেয়। এই জন্যই বলছিলাম ধীরে সুস্থে খাও, কথা শুনলে না। আর খাওয়া লাগবে না, যাও। এটা হবে না, আমি এখন ঠিক আছি। আবার শুরু করেন। সানা জেদের কাছে হার মানতে হলো সাফওয়ানকে। আবারও তাদের সেই ফুচকা কম্পিটিশন শুরু হলো। ঝালওয়ালা টক দিয়ে যেই সাফওয়ান ফুচকা খেলো, তখনই সাফওয়ানের মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। কোন রকমে মুখে থাকা ফুচকা গিলে সানার দিকে তাকালো। সানা তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে হাসছে। সাফওয়ানের রীতিমতো ঝালে গলা ফেটে যাচ্ছে। টেবিল থেকে পানি নিয়ে গড় গড় করে গিলে খাচ্ছে সাফওয়ান। কিছুতেই কমছে না ঝাল। সানার কাছে চকলেট ছিল, সে সাফওয়ানকে দেখিয়ে পুরো চকলেট খেয়ে ফেললো। চকলেট খেয়ে সানা জোরে জোরে হাসতে লাগলো। সাফওয়ান একটানে সানাকে নিজের কাছে নিয়ে আসে। ঝালের জন্য সাফওয়ান ফোপাচ্ছে। এত ঝাল সে জীবনেও খায় নাই। সানাকে তার এখন পেটাতে ইচ্ছা করতেছে। শক্ত করে সানার কোমর চেপে ধরে। সানা গতকালের কাহিনী মনে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান সানাকে অবাক করে দিয়ে সানার অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নেয়। সানার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সানা ব্যাককেলের মতো বসে আছে। সাফওয়ান সানার টক দিয়ে ফের দুটো ফুচকা খেয়ে চ্যালেঞ্জ জিতে গেল। সানা এখনো কিছুক্ষণ আগে ঘটা কাহিনী নিয়েই ভাবছে। আগেরবার যা ভেবেছিল তখন হয় নাই। এবার যখন ভেবেছিল কিছু করবেন না, আর তখনই বোকারানি, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনি আপনি একটা অসভ্য। বাহ, এর আগে নিজে যখন বলেছিলে তখন নিজেকে অসভ্য লাগেনি, আর আজ যখন আমি করলাম তখন আমি অসভ্য হয়ে গেলাম। যাই হোক, আমি কিন্তু চ্যালেঞ্জ জিতে গেছি। কিসের চ্যালেঞ্জ? কবেকার চ্যালেঞ্জ? কি পোল্টি পাস তুমি সানা! সানা হেরে শেষে কিনা পাল্টি খেয়ে গেল। সাফওয়ান ভাবতেও পারে নাই যে সানা এভাবে পাল্টি খেয়ে যাবে। সানা অবাক হওয়ার ভান করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সানা জানেই না সাফওয়ান কি সম্পর্কে কথা বলছে। শুনেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এখন যদি তুমি ঘুমাও, তোমার জন্য আনা সারপ্রাইজ তুমি কিভাবে পাবে? কি সারপ্রাইজ? আচ্ছা চলো, তোমাকে আমি তোমার সারপ্রাইজটা দেখিয়ে নিয়ে আসি। সানার এক হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিল সাফওয়ান। নিজের রুম থেকে বেরিয়ে আরেক রুমের দিকে হাঁটা দিল সে। রুমের দরজা খুলতেই তার দিকে হা করে তাকিয়ে আছে সানা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না এটা সত্যি নাকি। পুরো রুমকে সানার পছন্দের রঙের দ্বারা সাজানো হয়েছে। ডিপ পার্পল রং সানার অতি প্রিয় একটি রং। খাটের মাঝখানে রাখা আছে সেই দিনে মলে পছন্দ করা বড় টেডি বিয়ারটা। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে লাফিয়ে ওঠে খাটে, আর টেডি বিয়ারের উপরে শুয়ে পড়ে। টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে আছে সানা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তার। সাফওয়ানের খুব ভালো লাগছে মেয়েটাকে অনেকদিন পর খুশি করতে পারছে। এরপর শুরু হলো তাদের জীবনযাত্রা। স্বাভাবিক নিয়মেই সাফওয়ান আর সানার জীবন চলছে। সানা নিজের পড়াশোনা নিয়ে বিজি, আর সাফওয়ান নিজের মন্ত্রিসভা নিয়ে। দেখতে দেখতে যে চোখের পলকে 3টে বছর কিভাবে কেটে গেল সানা টেরি পেল না। তার মন্ত্রীমশাইয়ের সাথে আজ তার অনেক দূরত্ব তৈরি হয়েছে। কেউ প্রয়োজন ব্যতীত কোনো কথা বলে না। টেবিলে বসে আগের কথা ভেবে যাচ্ছিল সানা এক মনে, তখন দরজায় টোকা পড়লো। রেহানা আপা, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো সানা, সবাই চলে এসেছে। তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করে আছে। বড় ম্যাডাম কেমন জানোই তো বোন। সবাই আসার কথা শুনেও সানার মধ্যে আর আগের মতো এক্সাইটেড কাজ করে না। 15 বছরের সে কিশোরী আজ অষ্টাদশীতে পা দিয়েছে। সময়ের সাথে সাথে সানা অনেক বুঝদার হয়ে উঠেছে। সেই চঞ্চল সানা যেন কবে কোথায় হারিয়ে গেছে। তুমি গিয়ে সবাইকে খেতে দাও, আমি আসছি আপু। তুমি জানোই তো তোমারে সব পরিবেশন করে দিতে হবে, না হলে কেউ খাবে না, আর তোমাকে এই কথা শোনাবে। তুমি রান্নাঘরে গিয়ে সব রেডি করো, আমি ফ্রেশ হয়ে এসে সার্ভ করব। সানার কথা শুনে রেহানা রান্নাঘরে চলে গেল। সানাও নিজের বই খাতা গুছিয়ে টেবিলে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সানা। সানাও সাফওয়ান আলাদা থাকে অনেক আগে থেকে। সানাও নিজের মতো করে থাকে। আগে থেকে অনেকটা মোটা হয়েছে সানা, দেখতে অনেক সুন্দরী হয়েছে সে। আলমারি থেকে স্বর্ণের চেন, দুল, আংটি, নাকফুল বের করে পরে নিল সে। হাতে চুড়ি পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আজ অনেকদিন পর সেই জিনিসগুলো পরলো। না হলে তো সবাই জানে যে সানা সাফওয়ানের কাজিন আর অবিবাহিত। ভাবতেই হাসি পায়। সেই যে ছোটবেলায় খেলা তার পুতুলের ঘর হয়ে আছে, সংসার তার। চোখের নিচে একটু কাজল দিয়ে শাড়িটা ঘোমটা টেনে বেরিয়ে পড়লো সানা। সবাইকে দেখাতে হবে এখন সে একজন আদর্শ পুত্রবধূ। তবে আজও সে শাশুড়ির মন জয় করতে পারেনি। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সানা। সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম মামা মামি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামু। মামুর কথায় মুচকে হাসি উপহার দিল সে। এই মামুই তার এখন সব। থাক থাক, এখন আর ঢং করে আমাদের অবস্থা জানতে হবে না। এখন আসি, আমরা আর মহারানী আসার সময় হয়েছে এখন। তাই তখন উপরে কি করছিলে? শাশুড়ির এরূপ ব্যবহারে কোনো হেলদোল দেখালো না সানা। মহিলা এমনই সবসময়। পড়তে বসেছিলাম আমি। পড়াশোনা করে আর কি হবে? প্রথমেই তোমাকে বলে পাঠিয়েছিলাম আমার ছেলের খেয়াল রাখবে। আর কি করলে? আজ তো বংশের প্রদীপ দুনিয়া দেখার আগেই তাকে মেরে ফেলে। পুরোনো ক্ষতে আঘাত লাগলে সেই আঘাত আবার সক্রিয় হয়ে ওঠে। সানার চোখ ছলছল করে উঠলো পুরনো স্মৃতি মনে পড়তেই। আর কত এভাবে সবাই আঘাত করবে তাকে। আহ মম, কোন কথা থেকে কোন কথায় যাচ্ছ? যাও তো, তোমরা ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আর ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাই আর কই থাকবে বলো? হ্যাঁ, ভাইয়ার তো শুধু কাজ আর কাজ। যাও, তুমিও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দেই টেবিলে।
সানার শাশুড়ি একবার তাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেদের জন্য করা বরাদ্দটুকু নিয়ে রুমে ঢুকে গেল। সবার চলে যাওয়ার পর সানার চোখ থেকে গড়িয়ে পড়লো এতক্ষণ ধরে আটকে রাখা বৃষ্টিকণা। বাম হাত দিয়ে চোখের পানি মুছে সবার খাবার সাজাতে চলে গেল। সাফওয়ান আজকে জলদি চলে আসলো মা বাবার আসার খবর পেয়ে। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে সানার সাথে ধাক্কা খেলো। সানাকে দেখেও না দেখার ভান করে সোজা বাবা মায়ের রুমের দিকে চলে গেল। সানাও সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। টেবিলে বসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই আসার পর সানা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। যখন যার যেটা লাগছে সে দিচ্ছে। সব খাবার আজকে সানা নিজের হাতে রান্না করেছে। ভাবি, তুমিও আমাদের সাথে খেতে বসো। না, ও এখন খেতে বসলে আমাদেরকে খেতে দিবে। ও বরং সবার শেষে বসে। সিনথিয়া সানাকে খেতে বলায় সানার শাশুড়ি না করলো। সানার এতে খারাপ লাগলো না। আমার বাসায় কাজ করার জন্যই আমি মেইড রেখেছি মম। সানা খেতে বসলে ওরা বেড়ে দিবে। বাহ, বেশ ভালোই বউ ভক্ত হয়েছে দেখছি সাফা। মায়ের কথায় বিরক্তি প্রকাশ করলো সাফওয়ান। করবেই না কেন? সারাদিন পার্লামেন্টে কাজ সামলিয়ে বাসায় এসে কার এসব দেখতে ভালো লাগবে? বউ ভক্ত না মা, আমরা সবাই এখন খাচ্ছি, ও একা কার সাথে খাবে? আমি রেহানা আপার সাথে পরে খাবো, আপনারা খেয়ে নিন। এতদিন সানা খেয়েছে কিনা সেই খবর নেওয়ার কেউ ছিল না। আজকে এত দরদ কেউ দেখাতে বলে নাই। মনে মনে আওড়াচ্ছে সানা একা দাঁড়িয়ে। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টেবিলের সব এঁটো থালা বাসন রেহানা আর সানা মিলে গুছিয়ে নিল। রেহানা আর সানা মিলে খেতে বসলো একসাথে। আর কতদিন এভাবে চলবে সানা? কবে নিজেদের মধ্যে সব ঠিক করবে তোমরা? কতটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মাঝে। তোমাদের এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না সানা। বাদ দাও আপু, কিছু কিছু জিনিস এভাবে ছেড়ে দাও। আমার কপালে যা আছে হবে। আল্লাহ যা ভেবে রেখেছেন তা হবে আমার সাথে। সানা নিজের প্লেট নিয়ে উঠে গেল বেসিনে। ধুতে নেবে সব। রেহেনা বলল সে করে নেবে সব, সানাকে করতে হবে না। সানাও ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সেখানে কথা হচ্ছে শাহী পাশা নিয়ে। কতগুলো বছর পর ছেলে দেশে ফিরবে তা নিয়ে অনেক এক্সাইটেড সাফওয়ানের মা। আমার ছেলের জন্য সাফওয়ানের অপর দিকে রুমটা গুছিয়ে রেখো সানা। সাইফ একদম অপরিচ্ছন্নতা পছন্দ করে না। শাশুড়ির কথা কানে আসতেই আটকে ওঠে সানা। সেই রুমে তো এত বছর যাবত সানা থাকতো। এখন সাইফ আসলে সে কোথায় থাকবে? সাফওয়ানের দিকে একবার তাকায়। সাফওয়ান সানাকে চোখ বুঝে বুঝায় হ্যাঁ বলতে। ঠিক আছে মামি, আমি গুছিয়ে রাখবো। কিছুক্ষণ পর গল্প গুজব করে যে যার কাজে চলে গেল। সানাকে সাফওয়ান নিজের রুমে ডেকেছে। আজ এতগুলো দিন পর আবার সাফওয়ানের মুখোমুখি একান্তে দাঁড়াতে হবে। অনেকদিন পর এক রুমে সাফওয়ান আর সানা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাফওয়ান নিচের দিকে তাকিয়ে আছে আর সানা সাফওয়ানের দিকে। নিচের দিকে দৃষ্টি রেখে সাফওয়ান সানাকে বলল, মম অ্যান্ড আঙ্কেলরা, যত দিন আছে এখানে তুমি আমার রুমে ঘুমিও। আজ এত ভাবনা কোথা থেকে আসে আপনার? আমি রেহানা আপার সাথে ওনার রুমে ঘুমাবো। দেখো সানা, কথা বাড়াবে না। আমি চাই না মম কষ্ট পাক আমার জন্য। বাহ, আপনার মনও কষ্ট পায়? তোমার কথার মানে কি সানা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলো। আপনার মম এটা জানলে আরো অনেক খুশি হবে। সানা, আমার সাথে ভুলেও চিল্লাবেন না, আমি ভুল কিছু বলি নাই। রাগে কাঁপছে সাফওয়ান। তার এই মুহূর্তে সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। সানা তার মাকে নিয়ে এইভাবে কিভাবে বলতে পারলো? সমস্যা কি তোমার আমার মমকে নিয়ে? তার সম্পর্কে এভাবে কথা বলছো কেন? আপনার মমকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আসার পর থেকে কম কথা আমাকে শোনায় নাই। তখন সেসব আপনার চোখের সামনে আসলো না। আর আমি কিছু না তেমন না বলতেই আপনার গায়ে লেগে গেল। আর কথা বাড়ানোর আগে সানার মোবাইল ফোনে রিং বেজে উঠলো। সাফওয়ানের দিকে তাকিয়ে সাইডে চেপে কল রিসিভ করলো সে। সানার কাছে সাফওয়ান একটু অপমানিত ফিল করলো। সাফওয়ানের ভাবনার বিষয় এই সময় রানা কেন সানাকে ফোন করেছে। আসসালামু আলাইকুম। না, আজ আমি বেড়াতে পারবো না রানা। কাল ক্যাম্পাসে থেকো, সেখানে মিট করব। আচ্ছা আচ্ছা। আরে না আসলে আমাদের বাসায় মেহমান আসছে। মেহমান বলতে আমার মামা মামি মামাতো বোন আর ভাইয়া মেবি রাতের ফ্লাইটে আসবে। ফ্রি হয়ে রাতে কল দিব, বাই। সাফওয়ানের চোখ মুখ রাগে অস্বাভাবিক হয়ে আছে। একে তো তার কথা শেষ হওয়ার আগে সানা অন্যের কল রিসিভ করলো, আবার রাতে ফ্রি হয়ে কল করবে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ এখানে এসে আমার কথা শুনুন। সাফওয়ানের কণ্ঠস্বরে রাগ প্রকাশ পাচ্ছে। সানা মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক। কি বলার তাড়াতাড়ি বলুন। আর রান্না করতে হবে, না হলে আবার কে কখন কোথায় শোনায় আমাকে কে জানে। তোমার সাহস দিন দিন বেড়েই চলছে তাই না সানা? ভুলে যাও আমি কে? এই সাফওয়ান শিকদারকে রাগাতে হয় না জানো না? ভুলে যাবা না আমার ভিক্ষায় তোমার ওই ফকিন্নি বাপ মা এখনো বেঁচে আছে। তাদের শ্বাস কেড়ে নিতে আমার হাত একটু কাঁপবে না। তারা আপনার থেকে বয়সে অনেক বড়, ভুলে যায় না। সম্মান দিয়ে অন্তত কথা বলতে পারেন। খুন করা ছাড়া পারবেনটা কি আপনি, ব্লাডি ক্রিমিনাল? সাফওয়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। কিভাবে করবে? সানা তো তার রাগ সবসময় খুঁচিয়ে বাড়িয়ে দিবে যাতে সে মুক্তি পায়। সাফওয়ান সানার উপর হাত তুলতে গিয়েও পারলো না। বেঁচে গেলি তুই আমার হাত থেকে। আমি মেয়েদের গায়ে হাত তুলি না সানা। এর পরিণাম অনেক খারাপ হবে সানা, রেডি থাকিস। সাফওয়ান রুমের দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। সানা সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে। কখনো এই লোককে সে বুঝতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় সে রেহানার রুমে। যাওয়ার সময় নিচে মামা আর মামির কথার আওয়াজ তার কানে আসে। লিমা, এখানে আমরা যেই উদ্দেশ্যে এসেছি তা কিন্তু এবার আমাদের পূর্ণ করতেই হবে। জানি শিহাব, এছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নাই। তোমার ভাগ্নের জন্য আমাদের এত বছরের প্ল্যান নষ্ট হওয়ার পথে। লিমা, আমি কি এত কিছু ভেবেছি? আমি ভেবেছি সানা ছোট মানুষ, আমরা যেভাবে বুঝাবো সে সেভাবে চলবে।
আমরা কি জানতাম ও ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ফেলবে? ওই ঘটনার এতগুলো দিন চলে গেছে, শিহাব এখনো আমরা আর কোনো খবর পেলাম না। এই মেয়েকে সংসারে রেখে আমাদের লাভ কি? ঠিক বলছো তুমি। একদম আমরা ওদের ডিভোর্সের ব্যবস্থা করি। হ্যাঁ দাঁড়াও, আগে সাইফ আসুক আর আমি সাফওয়ানের সাথে কথা বলি। সানার নিশ্চুপ কেটে যাচ্ছে তার করা সেই ভুলের জন্য। এখনো সবাই তাকেই দোষী ভাবে। ডিভোর্স শব্দটা এত ভারী কেন লাগছে সানার কাছে? আচ্ছা, 2.5 বছরেরও বেশি হবে সানার সাফওয়ানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারা এক বাড়িতে থেকেও কেউ কারো খোঁজ দিত না। যখন সম্পর্কের ভিত নাই সেখানে ডিভোর্স বেটার অপশন। কিন্তু তার কেন এত কষ্ট হচ্ছে? আচ্ছা, সানা যতটা কষ্ট অনুভব করছে সাফওয়ান কি আদৌ ততটা কষ্ট পাবে ডিভোর্সের কথা শুনে? নাকি সে খুশি হবে? সানার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, সবকিছু বিষাক্ত লাগছে। তার মনে হচ্ছে সানার কেউ নেই এই দুনিয়াতে। সানার মতো এত একা হয়তো কেউ নেই। বাবা মা তাদের দুগুণের খোঁজ দেয় না। কোথায় গিয়ে লুকিয়েছে কে জানে। আপু তো এখন হোস্টেলে, এই বাসায় আসতেই চায় না। চোখের পানি মুছে রান্নাঘরে যায় সানা। অন্যদিকে হোস্টেলের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাফওয়ান কারোর জন্য। তার কাঙ্ক্ষিত মানুষকে আসতে দেখে মুচকে হাসি উপহার দেয় সে। অপরদিকে মেয়েটিও তাকে দেখে হাসে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। পুস্কি কেমন আছে? সেও ভালো আছে। আচ্ছা শোনো, উপরে যাও, নিজের ব্যাগ গুছিয়ে চলে আসো তাড়াতাড়ি। কেন ভাইয়া? আজকে আমার সাথে আমার বাসায় যাবে তুমি। কতদিন ধরে বোনের থেকে দূরে আছো, তার কাছে কি যেতে ইচ্ছে করে না তোমার? তা করে ভাইয়া, আপনাদের সামনে গেলে অপরাধ বোধে ঘিরে ধরে আমাকে। বাবা মায়ের কথা, অন্যায়ের কথা মাথায় চলে আসে। এতে তোমার কোনো দোষ নাই রাফিয়া। তাদেরও তো সন্তান আমরা ভাইয়া, তাদের কাজকর্মের ফলাফল আমাদের উপরই তো পড়তায়। বাদ দাও, যা গেছে তো গেছে। তুমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো, আজ আমরা তোমার বোনকে সারপ্রাইজ দিব। রাফিয়ার কথা বাড়ায় না সাফওয়ানের উপর। এই মানুষ না থাকলে তার আর তার বোনের কি হতো কে জানে। বাবা মা তো পালিয়েছে, পালানোর আগে একবারও তাদের কথা চিন্তা করে নাই। সানার জীবন শেষ করেছে তার বাবা মা। এত অন্যায়ের পরও সাফওয়ান তাদের পাশে আছে। সাফওয়ানের চোখের কোণে পানি চিকচিক করছে। সেই দিনের কিছু দৃশ্য বারবার মনে পড়ছে তার। তার ছেলে সে ছোট্ট দেহটা তার হাতের উপর এখনো ভাসছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। ডান হাত দিয়ে চোখের পানি মুছে ফেললো। রাফিয়া আসতে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাফিয়া, আমার সাইফকে এয়ারপোর্ট থেকে পিক করে দেন, বাসায় যাব। সাইফের কথা শুনতেই অবাক হয়ে যায় রাফিয়া। সাইফ ভাইয়া বাংলাদেশে আসছে? আচ্ছা ভাইয়া। সাইফ নামক অধ্যায় আবার তার লাইফে ফিরতে আসছে। আগের বার অনেক কষ্টে নিজেকে সামনে নিয়েছিল। এবার কি করবে রাফিয়া? সবার জীবন কেন এভাবে উলটপালট হয়ে আছে? রাফিয়াকে ঘিরে ধরলো নানান চিন্তায়। কিভাবে সবাই সব সামলাবে? আর কত সহ্য করবে রাফিয়া? রাফিয়াকে গাড়িতে রেখে সাফওয়ান গিয়ে সাইফকে এগিয়ে আনলো। সাইফ সামনে ড্রাইভিং সিটের পাশে বসে পড়লো। সাফওয়ান এসে গাড়ি স্টার্ট দিল। সাইফ খেয়ালই করলো না তারা দুজন ছাড়া গাড়িতে তৃতীয় কেউ একজন আছে। লুকিং গ্লাসে রাফিয়া সাইফকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নায় রাফিয়ার প্রতিবিম্ব দেখে চমকে উঠে সাইফ। ঘাড় করে পিছে রাফিয়াকে দেখে নেয় সে। কি রে কালি, তুই এখানে? রান্না শেষ করে সারা নিজের রুম থেকে সব জিনিসপত্র সাফওয়ানের রুমে শিফট করলো। লাল কালো মিশ্রণের একটি শাড়ি পরে নিল। আজ অনেকদিন পর সানা শাড়ি পরেছে। সেই বিয়ের দিন পরেছিল আর আজ। জীবনটা মানুষের কখন কোন জায়গায় যায় কেউ বলতে পারে না। আয়নার দিকে তাকিয়ে একবার দেখে নিল নিজেকে। না, তাকে এখন একদম শিকদার বাড়ির পাক্কা গৃহিণী লাগছে। কেউ বলতে পারবে কি হচ্ছে তাদের সাথে? গাড়ির মধ্যে নিশ্চুপ আর বাক্রুদ্ধ হয়ে বসে আছে রাফিয়া। আজও সাইফ তাকে অপমান করতে ভুলে নেয়। তার শ্যামবর্ণ হওয়া কি অপরাধ? যখন তখন সাইফ ভাই তাকে কথা শোনাবে। মনে মনে রাফিয়া বিব্রত। আজ তাকে সাফওয়ান ভাইয়ের সামনে এভাবে অপমান না করলেও পারতো। সাইফ আয়নার মাধ্যমে আর চোখে দেখে যাচ্ছে রাফিয়া কি করে। রাফিয়া নিজের মোবাইলে মন দিয়ে কিছু একটা টাইপ করছে। রাফিয়া ঠিক করেছে তার পাশে যে সাইফ নামক এক ব্যক্তি আছে তা সে কখনো পাত্তা দিবে না। এই লোকের থাকা না থাকা সমান। কি এমন করছিস মোবাইলের ভিতর ঢুকে যে আশপাশে বড় দুজন ভাই বসে আছে দেখতে পাচ্ছিস না? সাইফের গলার আওয়াজে মাথা তুলে তাদের দিকে অবাক চোখে তাকালো রাফিয়া। সে যাই করুক তাতে তার কি? সাইফ, আশা থেকে তোকে দেখে যাচ্ছি, তুই রাফুর পিছে এভাবে লেগে আছিস কেন? আরে ভাইয়া, তুমি ওরে চিনো না? তুমি তো ভাবিকেও চিনতে না যে। ভাবি আমাদের ফুফাতো বোন, অথচ ছোট থেকে ভাবিকে আর এই চুন্নিকে আমি দেখে আসছি। তা যাই হোক, ও এখন তোর বড় ভাইয়ের শালী, তাই সুন্দরভাবে কথা বলবি। ধুর ভাই, একে তো ফুফাতো ছোট বোন, এখন তো বেআইন। ডাবল রাস্তা পেলাম এর জ্বালানোর। যাই হোক, তুমি কিছু বলবে না? দুই ভাই ধীরে ধীরে কথা বলছে যাতে তাদের কথোপকথন রাফিয়ার কানে না যায়। রাফিয়ার ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করছে তারা কি বলছে এতক্ষণ ধরে। আমার ফোনে আমি যা ইচ্ছা করি, আপনার কি সমস্যা সাইফ ভাই? এইটুকু মেয়ে আবার মুখে মুখে তর্ক করে, বেয়াদব। সাইফের ঝাড়ি খেয়ে চুপসে যায় রাফিয়া। মুখ থেকে আর কথা বের হতে পারলো না। দুলাভাইয়ের সামনে এভাবে ধমক দেওয়ায় আরো বেশি কষ্ট লাগছে তার। এইসব কাহিনীর মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। কলিং বেল দিতেই রিহানা এসে দরজা খুলে দেয়। সাইফ ঘরে ঢুকতেই সানাকে ডাকাডাকি শুরু করে দেয়। এইভাবে সাইফের ডাক শুনে তাড়াহুড়ো করে দৌড়ে আসতে গিয়ে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায়। এভাবে পড়ায় সানার পা মুচকে যায়। ও কোমরে ব্যথা পায়। অনেক কম দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার চেষ্টা করছে সে। আকস্মিক এরকম হওয়ায় সবাই কি রেট করবে ভুলে যায়। সাইফ জলদি দৌড়ে সানার কাছে যায়। ব্যথা পাও নাই তো পিচ্ছি ভাবি? না ভাইয়া, আমি একদম ঠিক আছি। সাফওয়ান, রেহানা, রাফিয়াও চলে আসে তাদের কাছে। ব্যথা যদি নাই পাও তাহলে উঠে দাঁড়াচ্ছ না কেন তুমি? সাফওয়ানের কথায় সানা নিজেকে ঠিক প্রমাণ করতে উঠে দাঁড়াতে চায়। দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উল্টো আরো ব্যথা পায় সে। সানার দিকে রাগি চোখে তাকিয়ে সাফওয়ান থেকে কোলে তুলে নেয়। একে তো সানা কোমরে অনেকটা চোট পেয়েছে, সেখানে শক্ত করে ধরায় আরো বেশি ব্যথা পায় সে। ব্যথায় চেঁচিয়ে উঠে সে।
আমাকে নামাই দেন, তোলা লাগবে না আপনার। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাফওয়ান সেদিকে তাকায়। একটা মানুষ নিজে এতটা ব্যথা পাওয়া সত্ত্বেও তা কেন লুকাচ্ছে? তুমি নাকি ঠিক আছো, ব্যথা পাও নাই, এখন এইভাবে চিল্লাচ্ছ কেন বা কান্নাই করছো কেন? ভাই তুমি বোকার মতো এখানে দাঁড়িয়ে কথাই বলবে নাকি ভাবিকে রুমে নিয়ে যাবে? তার পা দেখছো ফুলে কি হয়েছে? জলদি ডক্টর নিয়ে আসতে হবে তো। রাফিয়া কি বলবে সে আসা মাত্রই বোনের আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বোনের কষ্ট দেখে রাফিয়ার চোখেও পানি চলে আসলো। সানাও এতক্ষণ ব্যথার জন্য খেয়াল করে নাই যে রাফিয়া আছে এখানে। সে তো ব্যথা ছটফট করছে। সাফন দ্রুত তাকে নিয়ে নিজেদের রুমে গেল, তার পিছন পিছন বাকি সবাই। সানাকে খাটে শুয়ে দিল। রেহান আপা, দুটো হট ব্যাগে গরম পানি ভরে জলদি নিয়ে আসো। রেহান, তুমি দেখো সাইডের ড্রয়ারে মুভ আছে, ওইটা দাও। সাইফ, আমার ফোনে দেখ ডক্টর নামে নাম্বার সেভ আছে, তাকে ফোন দে। আরে ভাইয়া এই ডাক্তার কল দিয়েছে, কিচ্ছু হবে না। দাঁড়াও আমার ফ্রেন্ডকে কল দেই, সে অর্থোপেডিক। সানা সাফনের মুখে রাফিয়ার নাম শুনে অবাক হয়ে যায়। সাইডে দেখে তার বোন। এতগুলো দিন পর নিজের বড় বোনকে দেখতে পায় সে। আপু, সানার ডাক শুনে রাফিয়া তাড়াতাড়ি বোনের কাছে আসে। সাফনকে অয়েন্টমেন্ট দিয়ে সানার অন্য পাশে গিয়ে বসে। বোনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কেঁদে দেয় সানা। এতক্ষণ ধরে নিজেকে সামনে রাখলেও তার বড় বোনকে কাছে পাওয়া মাত্রই আর নিজেকে সামলাতে পারে না। বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাছে আর বলছে সে অনেক ব্যথা পেয়েছে। হয়তো বড় বোনের সামনে সবাই পিচ্ছি হয়ে যায়। সাফন সানার পায়ে মলম লাগাতে গেলে সানা বলে, খবরদার আমার পায়ে হাত দিবেন না, আমি মলম লাগাবো না, ব্যথা করছে। এই মেয়ে তখন না বললে ব্যথা করছে না, এখন আবার এসব বলো কেন? আপু তুই তাকে বল আমার পায়ে হাত না দিতে। শান্ত হো সানা, কিচ্ছু হবে না। অয়েন্টমেন্ট না লাগালে আরো বেশি ব্যথা করবে। ডাক্তার আস্তে আস্তে অনেক সময় লাগবে তো, ততক্ষণে একটু ভাইয়া মলম লাগাক। সাইফ, তুই যা তোর রুমে ফ্রেশ হয়ে আয়, তোর ফ্রেন্ড আসা অব্দি। এখন তো রাফিয়া আছে এখানে, সমস্যা নাই। সাইফ ভাইয়ের কথা মতো চলে যায়। অনেক সময় জার্নি করে আসায় তারও অবস্থা টাইট। সানা একটু শান্ত হয়ে রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। মনে হয় ছেড়ে দিলে রাফিয়া পালিয়ে যাবে। সাফন ধীরে ধীরে পায়ে মলম লাগাচ্ছে, খেয়াল রাখছে যাতে সানা বেশি ব্যথা না পায়। সানার মাথায় রাফিয়া হাত বুলিয়ে দিচ্ছে। তখন রেহানাও ওয়াটার ব্যাগ নিয়ে আসে। একটা রাফিয়াকে দেয় আর একটা সাফনকে। রাফিয়ার কাঁধে সানার মাথা। রাফিয়া সানার কোমরে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে। গরম পানি ছ্যাঁকা দিলে নাকি ব্যথা অনেকটা কমে। আর সাফন সানার পায়ে দিচ্ছে। সানার অনেক কষ্ট হচ্ছে। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার আদিল এসে সানা চেক আপ করেন। মনে হচ্ছে পা ফ্র্যাকচার হয়েছে, এক্সরে করানো লাগবে ভাইয়া। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আজ তো পারবেন না, কাল সকালে হসপিটালে নিয়ে আসুন ওনাকে। কিন্তু এত ব্যথা নিয়ে সারা রাতও কিভাবে কাটাবে? চিন্তা করেন না, আমি পেইন কিলার দিয়ে দিচ্ছি, এটা খাইয়ে দিন আর ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। সাফন খুব টেনশনে আছে সানাকে নিয়ে। আদিলকে আজ আর যেতে দিল না সে। আদিল, আজ বরং আমার বাসায় থেকে যাও, কাল একসাথে হসপিটালে যাব। এই সাইফ, ওকে নিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়। তোর ভাবি আজ সব খাবার নিজের হাতে রান্না করেছে তোর জন্য। জি আচ্ছা ভাইয়া। সাইফরা চলে যায়। সাফন সানার পাশে গিয়ে বসে। গভীর ঘুমে আছে সানা। রাফিয়া তখনও তার পাশে বসা। রাফিয়া, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। সাইফার রুম তো চিনোই, সেখানে গিয়ে বিশ্রাম নাও, যাও। সমস্যা নাই ভাইয়া, আমি ঠিক আছি। যাও তুমি, আমি আছি সানার পাশে এখন। রাফিয়া উঠে চলে যায়। সে জানে সাফান সানার সম্পূর্ণ খেয়াল রাখে। খাবার টেবিলে সবাই বসে আছে। রাফিয়া আর সাইফাও চলে আসলো টেবিলে। সাইফা বাসায় ছিল না, তাই জানে না যে সানার কথা। কিন্তু মিসেস লিমা আর শিহাব শুনেও যায়নি দেখতে। আজ আমার ছেলে এতদিন পর আসলো, আর আজই পা ভেঙে বিছানা পড়তে হলো মহারানীর। মায়ের কথায় 3 ভাই বোন বিরক্ত হয়ে যায়। তার মুখে সানার জন্য ভালো কথা তারা কখনো শুনতেই পারে নাই। সবাই খাবার টেবিলে চুপচাপ বসে আছে। লিমার কথা যে কারো পছন্দ হয়নি তার সবার মুখের হাবভাব দেখলে বোঝা যাচ্ছে। এক অসুস্থ মেয়েকে নিয়ে এমন মন্তব্য করায় সাইফ রেগে গেল। মাম আপনি কিভাবে সানাকে নিয়ে এসব বলতে পারেন? ও কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে? কেউ কি ইচ্ছে করে নিজের পা ভাঙে? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় মনে হচ্ছে সে আদব কায়দা বিদেশে গিয়ে ভুলতে বসেছো সাইফ। না আপু, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার স্ত্রী যাকে নিয়ে এসব বলছে সেই মেয়েটি আপনার নিজের ভাগ্নি। বাদ দাও সবাই কথা, খেয়ে নাও। ভাবি এত কষ্ট করে সবার জন্য রান্না করছে, আর তোমরা কি শুরু করছো? সাফান চুপচাপ বসে আছে, নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টায়। সে চায় না তার ব্যবহারে কেউ কষ্ট পাক। সিনথিয়া খাবার খাওয়ার ফাঁকে আদিলের দিকে তাকাচ্ছে বারবার। হয়তো প্রথম দর্শনে সে ক্রাশ খেয়েছে তার উপর। রাফিয়া নিজের বোনের নামে এত কথা শুনে খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে খাওয়ার চেষ্টা করছে। পিচ্ছু, সানা আজ কত বড় হয়ে গেছে তাই না ভাই? কি সুন্দর রান্না বান্না শিখে গেছে, তার হাতের রান্না মাশাআল্লাহ কত মজার, আমি ভাবতেও পারি নাই। সাইফের কথায় মুচকে আসে সাফন। হ্যাঁ, তার সেই ছোট অবস্থা না আজ অনেক বড় হয়ে গেছে। সানার কথা মনে পড়তে সাফন খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। সানাকে একা রুমে রেখে এসেছে সে। সাফনের চলে যাওয়াতে কেউ কিছু বলে নাই, সবাই জানে কই যাবে তাই। লিমা আর শিহাব উঠে নিজেদের রুমে চলে যায়। টেবিলে রাফিয়া, সিনথিয়া, আদিল, সাইফ আর রেহানা। রেহানা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আচ্ছা রেহানা আপা, কুদ্দুস ভাই কই? আমি এসেও তাকে দেখলাম না। আগে তো উনি সারাদিন ভাইয়ের আগে পিছিয়ে ঘুরতেন। কুদ্দুসের কথা শুনতেই অন্যমনস্ক হয়ে পড়ে রেহানা। আসলে কুদ্দুস কোথায় আছে কেউ জানে না। সেই যে পালিয়েছে আজই কয়েক বছরও তার হদিশ পাওয়া যায়নি। মন তার বিষিয়ে উঠল।
রেহানাকে ভালোবাসার মায়া আটকে নিজেই উধাও হয়ে গেল। জানি না ভাই, 3 বছর আগে এক ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। ওই দিনের পর উনি পালাইয়া কোথায় গেছেন আমরা কেউ জানি না। বড় ভাইজান তো এখনো ওনারে খুঁজে বেড়ান। কি এমন হয়েছিল রেহানা আপা? বাদ দেন এইগুলো, আজকের পরে ভাইজান থেকে সব কথা শুনেন। আদিলের দিকে চুপি চুপি তাকাচ্ছে সিনথিয়া আর খাচ্ছে। আদিল ব্যাপারটা বুঝতে পেরে বিষম খেলো। এক মেয়ে তাকে এভাবে দেখছে, ব্যাপারটা মোটেও হজম হচ্ছে না তার। আর মেয়েটা যদি হয় সাইফ সাফনের বোন। রাফিয়াও নিজের খাওয়া শেষ করে উঠে চলে যায়। রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাইফ। হয়তো সে নিজেকে না হলে অন্যকে বোঝাতে অক্ষম। রাত প্রায় 3টার কাছাকাছি। সানার মনে হচ্ছে কেউ তার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছে। ঘেমে একাকার হয়ে যাচ্ছে সে। ধীরে ধীরে তার সামনে চেহারা স্পষ্ট হলো। তার মা বাবা তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সানা দৌড়েও তাতে নাগাল পাচ্ছে না। চিল্লিয়ে উঠে বসলো সে। তার চিৎকারে সাফনের ঘুম ভেঙে গেল। উঠে জলদি সানার কাছে গেল। কি হয়েছে সানা, এভাবে চিল্লাচ্ছ কেন? আমার ছেলে সাফওয়ান, আমার ছেলে বাবা মা চুরি করে হারিয়ে গেল। এনে দেন আমাকে, আমার ছেলে এনে দেন প্লিজ। সাফওয়ানের চোখও ছলছল হয়ে গেল। মনে পড়ে গেল সেই ছোট্ট হাত আর ছোট্ট দেহটা। আদিল, সিনথিয়া, রাফিয়া, সাইফ সহ সবাই সানা চিৎকার শুনে এই রুমে ছুটে আসে। সানার মুখে ছেলের কথা শুনে রাফিয়া, রেহানা বাদে সবাই অবাক হয়ে যায়। সাফওয়ানের বুকে মাথা রেখে ফুফিয়ে কেটে যাচ্ছে সানা। ঘুমের রেশ এখনো কাটে নাই তার। সানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাফওয়ান। ভাই কি হয়েছে? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে ও। ভাই একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবা? হ্যাঁ কর না তুই। কি হয়েছিল তখন ভাই? আমরা তো কেউ ছিলাম না, এখনো জানতেও পারলাম না। সাইফের কথায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান। নিজের মধ্যে চেপে রাখা কথাগুলো এতদিন পর সবার সাথে বলার সময় হয়েছে। তখন আমি সানাকে নিয়ে এসেছি হবে 3-4 মাস। সানার অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল তখন। সানা পড়াশোনা নিয়ে অনেক খামখেয়ালি করতো। কিছুদিন যাবৎ সে ঠিকমতো খাবার খেত না। আমি ভাবতাম পরীক্ষার জন্য হয়তো ওর চিন্তায় এই অবস্থা। শেষ পরীক্ষার দিন স্কুলে ও সেন্সলেস হয়ে যায়। তখন ওকে নিয়ে আমি হাসপাতালে যাই। ডক্টরের সাথে কথা বলে আমি কনফার্ম হই যে ও প্রেগনেন্ট। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। নিজের উপর রাগ হয়েছিল প্রচুর, কারণ ওর স্বাস্থ্য নিয়ে আমি প্রচন্ড চিন্তায় ছিলাম। ওর এখন কনসিভ করাটা ওর শরীরের পক্ষে যতটা ক্ষতিকর, ততটা আমাদের বাচ্চার জন্যও ক্ষতিকর। সামনে ও তার এসএসসি এক্সাম, কি থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না। মমকে জানালাম। মম তো বেজায় খুশি, তার বংশধর আসবে। এদিকে আমিও নিজের কাজ সামলে সানার খেয়াল রাখতে পারছিলাম না। আচ্ছা ভাই, আমরাও তো জানতাম সানা প্রেগনেন্ট। এরপর কি এমন হলো যে সানার বাবা মা হারিয়ে গেল, বাবুকেও আল্লাহ নিয়ে নিল, আর ভাবিও কেমন পাল্টে গেল? চুপ কর। ভাইয়ার কথা শেষ হওয়ার আগে বাম হাত ঢুকাস কেন? ভাইয়া তুমি বলো। সাইফ আর সিনথিয়ার কথার জন্য আদিলের ডিস্টার্ব হলো। আদিল অনেক মনোযোগ সহকারে সাফওয়ান থেকে শুনছিল। সানার তখন 4 মাস শেষের দিকে। কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছিল দিন দিন। বিশ্বাস হচ্ছিল না আমার এইটুকু মেয়ের পেটুতে আরেকটা জীবন। এরপর আমি সানার খেয়াল রাখার জন্য গ্রাম থেকে রাফিয়াকে ও ওর মা বাবাকে নিয়ে আসি। তাদের আনা যে আমার জীবনের এত বড় ভুল হবে তা যদি জানতাম, তাহলে এই ভুল আমি করতাম না। সানা আবারও কেঁদে উঠাতে সাফওয়ান তার কথা থামিয়ে দেয়। সানা প্রচুর কাঁদছে আর বলছে তার বাবুকে না নিতে। সানা ঘুম ঘুম চোখে নিজেকে খামচাতে লাগলো। নিজে গালে নিজেই থাপ্পড় দিতে লাগলো। সব আমার দোষ। আজ আমার জন্য আমার বাবু আমার কাছে নাই। আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও, আমার যে আর ভালো লাগছে না আল্লাহ। সানার অবস্থা দেখে আদিল সাইডে রাখা ব্যাগ থেকে ইনজেকশন বের করে আবারও পুশ করে দিল। সানা শান্ত হয়ে গেল আবারও। ভাবির অবস্থা দেখে তো মনে হচ্ছে ওনার মেন্টাল কাউন্সিল তেমন ভালো না। ওনার এর আগেও এমন বিহেভ করেছে, আরো অসুস্থ মনে হচ্ছে। ওনাকে কি ডাক্তার দেখানো হয় নাই? এবার রাফিয়া মুখ খুলল। ভাইয়া থেকে পুরো কাহিনী শুনুন, তাহলে সব বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে। 1 মিনিট, তুমিও এখানে ছিলে তাই না রাফিয়া? তুমিও তো তাহলে জানো এখানে কি হয়েছে, সব তো জানার কথা। থামো, আমি বলছি। সানার মা বাবা রাফিয়াকে পেয়ে সানা প্রচন্ড খুশি থাকতো। তবে সানার বাবা মায়ের মাঝে সেই খুশি দেখা যেত না। আমার সম্পত্তির লোভে তারা সানাকে আমার সাথে বিয়ে দিয়েছিল, বয়স লুকিয়ে। আঙ্কেল আর মম নাকি ওনাকে অনেক টাকা আর জায়গা দেওয়ার লোভ দেখিয়েছিল, কিন্তু তা তারা কিছু না দেওয়ায় আমাদের উপর অনেক রাগ ছিল। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাফওয়ানের মুখের দিকে। এরপর কি হলো ভাই? সানা মা বাবা রাফিয়াকে পেয়ে তো বেজায় খুশি। মা যখন যেভাবে যা বলতো সেভাবে চলতো বোকা সানাটা। আমি অফিসে, রাফিয়া তার কোচিং ছিল। সানার মা সানাকে ইচ্ছাকৃতভাবে সেদিন পাকা পেঁপে খাওয়ায় যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সানা জানতো না যে পাকা পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হবে, সেও মায়ের কথাই খেয়ে নেয়। সানার বাবাও কি সব মেডিসিন এনে দেয় সানার মাকে, তারা মিলে সেসব মেডিসিন সানাকে খাওয়ায়। হঠাৎ সানা ব্যথায় চিৎকার করে উঠে। সানাকে সেদিন তারা হাসপাতালে নিয়ে যায়, কুদ্দুস আর রেহানা মিলে। সানার মা আমাকে ফোন দিয়ে জানায় সানার অবস্থা কোন হসপিটালে নিয়েছে, এবং এটাও বলে যে সানা ইচ্ছাকৃতভাবে পেঁপে খেয়েছে, সে বাচ্চা চায় না এই বয়সে। সব শুনে আমার মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। হসপিটালে গিয়ে শুনি সানার অবস্থা খারাপ,
বাচ্চাকে বাঁচানো যায়নি। তখন আমার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগে। আজ আমি নিজের প্রতি সংযত থাকলে এই দিন আমাকে দেখতে হতো না। জানোস তোরা, নার্স যখন তোয়ালের মধ্যে সেই ছোট্ট দেহটা আমার হাতে দিয়েছে, আমি আবেগহীন হয়ে গিয়েছিলাম। আমার সন্তান আমার অংশ, অথচ দুনিয়া দেখতে পেল না। ছোট ছোট হাত পা হয়েছিল, হয়তো আর কয়েক মাস গেলেই সে দুনিয়া দেখতো। কিন্তু তখন মনে হচ্ছিল সানার জন্য আমার বাচ্চা মারা গেছে, অন্য কিছু মাথায় আসে নাই আর। বাচ্চাটার কথাই শুধু আমার মাথায় ছিল। আমি খুব কেঁদেছিলাম, অসহায়ের মতো চিৎকার করে কেঁদেছিলাম। সানাকে বেঁচে থাকতে হবে, তাকে হিসাব দিতে হবে আমার ছেলেকে মারার। সানাকে একা হাসপাতালে ফেলে রেখে আমি বাসায় চলে আসি। নিজের হাতে সেই দেহটাকে গোসল করিয়ে সাদা কাপড়ে পেঁচিয়ে আমার রুমের বেলকনিতে দাঁড়ালে দেখা যায় এমন জায়গায় কবর দেই। এই অবধি আমি সানাকে জানাইনি সেই ছোট্ট ছেলেটাকে আমি কি করেছি। সবার চোখ দিয়ে পানি পড়ছে, সবাই কাঁদছে। কাঁদবেই বা না কেন? এত কিছু হয়ে গেল, কেউ টেরও পেল না। সাফওয়ানের চোখের পানি দেখে সবাই নিজেকে সামলে নিল। এই শক্তভক্ত ছেলেটাও নিজেকে সামলাতে পারে না। এরপর কি হলো ভাইয়া? আদিল সাফওয়ানকে প্রশ্ন করলো। সাফওয়ানের নিজের চোখের পানি মুছে আবার বলতে শুরু করলো। সানা সুস্থ হয়, সানার সাথে আমার রুম আলাদা হয়। সানার অবস্থা অনেক খারাপ থাকে তখন। একে তো সন্তান হারিয়েছে, তার উপর অসুস্থ। এই অবস্থায় আমি তাকে সাপোর্ট না দিয়ে উল্টা দোষারোপ করতাম, বকতাম, কথা শোনাতাম। সানার মাও সাথে ওকে অনেক কথা শোনাতো। দিনকে দিন যেতে যেতে সানার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এত মানসিক চাপ সহ্য করতে পারে না মেয়েটি। এক পর্যায়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। সবাই আমরা যখন সানাকে নিয়ে ব্যস্ত, তখন সানার মা বাবা আমার ক্যাশ টাকা, স্বর্ণ সব নিয়ে পালিয়ে যায়। অনেক খুঁজেও আর তাদের খোঁজ পাওয়া গেল না। রেহানা থেকে জানতে পারি আমি সব ঘটনা। এরপর সানা একটু সুস্থ হতেই আমরা তাকে সাইক্রিয়াটিস্ট দেখাই। সেখান থেকে জানতে পারি যে সানার মা সানাকে জোর করে পেঁপে আর কিছু মেডিসিন খাওয়ার পরেই তার শরীর খারাপ হয়। এর মধ্যে আমার গার্ড কুদ্দুস ভাইও লাপাত্তা হয়ে যায়, যার খোঁজ আজও পাইনি। সানা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো আর কেমন পাল্টে গেল। তার মধ্যে সেই বাচ্চা সুলভ আচরণ হারিয়ে গেল, সব পাল্টে গেল। নিজে থেকে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। আমি বাসায় থাকলে রুম থেকে বের হতো না, আর আমিও আমার গিল্ড থেকে সানার সামনে যেতাম না। যে সময় সানার আমাকে দরকার ছিল, সেই সময় ভুল বুঝে আমিও তাকে দূরে সরিয়ে দিই। এটাও এইভাবে দিন গেল, তারপর বছর। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। এতগুলো দিন ধরে কেউ ভালো নেই? এক বাসায় থেকেও কারোর সাথে কারো যোগাযোগ নেই? আজ ভাইয়া না থাকলে আমি কোথায় থাকতাম জানি না। বাবা মা আমার কিংবা সানার কারোর কথা ভাবে নাই। তারা কিভাবে নিজেদের সন্তানের সাথে এত অন্যায় করলো সেটা প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমাকে এখানে রেখে গেল, ভাবলো না আমি কি করব। সাফওয়ান ভাই আমাকে মেডিকেল কলেজে ভর্তি করালো। বাবা মায়ের করা কার্যে গিল্টি ফিল করতাম, লজ্জাবোধ হতো। তাও হোস্টেলে চলে গেলাম, কেন জানি না সানার দিকে তাকাতে পারতাম না। রাফিয়া কাঁদছে, নিজের ইমোশন সে চেপে রাখতে পারলো না। শ্যামনের মেয়েটিকে কাঁদতে দেখে সাইফের বুকে মোচড় দিয়ে উঠলো। রাফিয়াকে কাঁদতে দেখে কেন জানি সাইফের অনেক কষ্ট হলো। সিনথিয়া সাইফের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আপনারা কাঁদছেন আর আপনাদের বোন নিশ্চিন্তে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আদিলের কথায় সবার নজর যায় এবার সিনথিয়ার দিকে। আসলে মেয়েটা ঘুমাচ্ছে, এটা সিনথিয়ার ছোটবেলার অভ্যাস। সাইফ, তুই গিয়ে সিনথিয়াকে ও রুমে দিয়ে আয় যা। আর তোমরা ঘুমাতে যাও, সকালে আবার সবার কাজ আছে। সাফওয়ানের অনুমতি পেতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সাইফ সিনথিয়াকে তার রুমে দিতে গেল। রাফিয়াও তার পিছু পিছু যাচ্ছে। আদিল সাইফের রুমে চলে গেল। সিনথিয়াকে খাটে শুয়ে দিয়ে সাইফ দাঁড়ালো। রাফিয়ার দিকে এক নজর তাকিয়ে রাফিয়ার কাছ থেকে অশ্রু ফোঁটা মুছিয়ে দিল। বি স্ট্রং। তোকে কান্না করলে দেখতে ক্রিম আপার মতো লাগে। বিলিভ মি রাফু, তুই ক্রিম আপার লাইট ভার্সন। এটুকুই কথা যথেষ্ট ছিল রাফিয়াকে রাগিয়ে দিতে। এতক্ষণ যে সে কান্না করছে তা নিমেষেই ভুলে গেল সে। তেড়ে গেল সাইফের দিকে। এই, আপনার সমস্যা কি? সবসময় আমার পেছনে এভাবে লেগে থাকেন কেন? আপনার কাজের অভাব পড়ছে? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? এই মেয়ে, তুই এত জগরুটে মহিলাদের মতো ঝগড়া করতে তেড়ে আসছিস কেন? আমি তোর পিছে কখন লাগলাম? আমি দি গ্রেট সাইফ শিকদার যাত্রার পিছে লাগি না। দেখা যায় কে কি করে, নিজের মুখে নিজের প্রশংসা সবাই করে। আর সবাই জানে আপনি কি করেন। আপনি হলে ঝগড়াটে বেটা। রাফিয়া চুপ। কেন চুপ করবো? আপনি করেছেন কখনো? সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে চলে আসেন। যান, বিদায় হন, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। সাইফকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফিয়া সাইফকে ধাক্কিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। বাহিরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে সাইফ। সকাল 8টায় ঘুম ভাঙে সানার। চোখ কষলে তাকাতেই নিজেকে কারো বুকে দেখতে পায়। ঘাড় উঁচু করে দেখে এটা সাফওয়ান। সাফওয়ানের বুকে নিজেকে দেখিয়ে অবাক হয়ে যায় সানা। সে যে সাফওয়ানের বুকের উপর সারা রাত খাপড়ি মেরে শুয়েছিল, সাফওয়ান এখনো ঘুমাচ্ছে। কাল কত রাতে জেগেছিল সে, তাই সকালে ঘুম ভাঙছে না তার। ওয়াশরুমে যাওয়া জরুরি, আবার সাফওয়ানকে বিরক্ত করতে ইচ্ছা করছে না। অনেক ভাবার পর সানা নিচে নামার সিদ্ধান্ত নিল। এক পা সুন্দর মতো ফ্লোরে পা রাখলো, আরেক পা রাখার চেষ্টা করেই ব্যথার জায়গায় পড়ে যেতে নেয়। ফ্লোরে পা চেপে ধরে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। কিছু পড়ার আওয়াজ সাফওয়ানের ঘুম ভেঙে যায়।
ফ্লোরে তাকিয়ে দেখে সানা পড়ে আছে। সাফওয়ানের ঘুম ঘুম ভাবটা পালিয়ে গেল। উঠে এসে সানাকে কোলে নিয়ে খাটে বসালো। সানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই বে নিচে নেমেছো কেন? কি হবে নিজেকে যে একা একাই সব পারবে? একে তো পা ভেঙে বসে আছো, তার উপর নিজে নিজে বাতব্বরি করছো। সানা সাফওয়ানের বকা খেয়েও চুপসে গেল, কিছু বলতে গিয়েও বলল না। আসলে আমার ওয়াশরুমে যেতে হবে, আপনি ঘুমাচ্ছেন দেখে একা একা যাওয়ার চেষ্টা করছিলাম। আমি ঘুমাচ্ছিলাম দেখে কি হয়েছে? আমাকে কি তুমি একটু জাগাতে পারতে না? এখন কি এখানে কথা বলে সময় অপচয় করবেন, না আমাকে ওয়াশরুমে দিয়ে আসবেন? অনেকদিন পর সাফওয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে সানা। সাফওয়ান সানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তা থেকে সানা বিরক্ত হয়ে বলে, আপনি কি ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে থাকবেন? আশ্চর্য। ছি, দুষ্টু। এভাবে কেউ নিজে ওয়াশরুম থেকে বরকে ডাকে? দিন দিন তুমি অনেক দুষ্টু হয়ে যাচ্ছ সানা। সাফওয়ানের কথায় সানা বোকা বনে গেল। সাফওয়ান কোনো কথা থেকে কোন কথা গেল, কিসব বলছে সে? মাথায় তার কি ছিঁড়ে গেল নাকি? আপনি ঠিক আছেন? আমার আবার কি হবে? তোমার হয়েছে, তুমি গেলা ওয়াশরুমে, সেখানে বরকে রোম্যান্স করতে ডাকছো। ছি সানা, ছি। আপনি যাবেন এখান থেকে? হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, কথাটা প্রমাণিত। নিজেকে নিজে হাতি বলছো? তা খুব একটা খারাপ বলো নাই চান্স। তুমি হাতি না হলেও ছোটখাটো একটা হাতি বাচ্চাই বলা যায়। কাল রাত থেকে কোলে তুলতে তুলতে আমি শেষ। সাফওয়ানের কথায় সানা রাগ হচ্ছে প্রচুর। তাকে কিনা হাতি বাচ্চা বলছে? আজ পায়ে ব্যথা দেখে এলুক সুযোগ পেয়ে কথাই শোনাচ্ছে। পা একবার ঠিক হোক, দেখাবো মজা। দয়া করে বাহির থেকে দরজা লক করে রুমে গিয়ে বসুন। আমার হলে আমি আপনাকে ডাক দিব। সাফওয়ান হাসতে হাসতে দরজা লক করে দিল। অনেকদিন পর সানাকে এভাবে জ্বালাচ্ছে সে। তার খুব ভালো লাগলো এতদিন পর সানার সাথে কথা বলে। এই মেয়েটা সেই বাচ্চামো সবকিছু মিস করে সাফওয়ান। সেই চঞ্চল দুষ্টু মিষ্টি সানা যেন সময়ের সাথে কোথায় হারিয়ে গেছে জানা নেই। রাফিয়ার সিনথিয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সিনথিয়া আদিলকে স্বপ্নে দেখছে। সিনথিয়া আর আদিল একে অপরকে ধরে আছে আর হাসছে। স্বপ্নের মধ্যে আদিল সিনথিয়ার কাছে চুমু চাচ্ছে। সিনথিয়া লজ্জা পেয়ে ধীরে ধীরে আদিলের দিকে এগিয়ে আদিলের গালে চুমু খেলো। তখনই রাফিয়া কপালে হাত দিয়ে উঠে বসলো। একবার নিজের কপালে হাত দিচ্ছে আর একবার সিনথিয়ার দিকে তাকাচ্ছে। রাফিয়ার মধ্যে বিস্ময়কর এক মুহূর্ত যেন এটা। এই মেয়ে ঘুমের মধ্যে কেন তাকে চুমু খাচ্ছে? এই সিন্তু, সিন্তু। কি হয়েছে আপাই, ডাকছো কেন? ঘুমো ঘুমো কণ্ঠে রাফিয়ার ডাকে উত্তর দিল সিনথিয়া। তুই কাকে চুমু খাচ্ছিস? রাফিয়ার কথায় এক লাফে উঠে বসে সানা। রাফিয়া কি আদিলকে চুমু দিতে দেখে ফেলো নাকি? সিনথিয়াকে এভাবে লাফিয়ে উঠতে দেখে চমকে যায় রাফিয়া। কি করছে এই মেয়ে? জিনে টিনে ধরলো নাকি? আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে আদিলের কোনো চিহ্ন নাই। পরে মনে পড়লো সে আর রাফিয়া তো নিজের রুমে ঘুমাচ্ছেন। আদিল আসবে কোথা থেকে? তাহলে রাফিয়া কিভাবে জানলো যে সে চুমু খেয়েছে? কি বলছো তুমি আপু? আমি কাকে চুমু দিব আবার? তুই মাত্র আমার কপালে চুমু দিচ্ছিস, লুচি মহিলা। সত্যি করে বল, ঘুমের মধ্যে কারে ভেবে আমারে দিচ্ছস? না হলে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। সত্যি বলছি আপু, কাউকে না। কিভাবে কি করছি আমি জানি না। সিনথিয়া কোনো মতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। আর রাফিয়া সেদিকে তাকে হাসতে লাগলো। এরপর বিছানা তুলতে লাগলো। অন্যদিকে আদিল আর সাইফ ঘুমিয়ে আছে। তখন সাইফের ফোন বেজে উঠলো। ঘুমের চোখে ফোন রিসিভ করলে বলল, হাই টিনা ভাই, আমি ব্যাডলি মিসিং ইউ। ফোন স্পিকারে থাকায় অপর পাশে মেয়েটা যা বললো তা আদিলও শুনতে পেল। Are you sleeping, Saif? I'm not Tina. Oh, sorry babe, my mistake. Who are you? আমাকে তুমি চিনতে পারছো না? লাইক সিরিয়াসলি সাইফ, আমি তোমার জিএফ। আমার জিএফ বুঝি তা কত নাম্বারটা তুমি? ডোন্ট ডিস্টার্ব মি, ইয়া? গো টু হেল। মেয়েটি রেগে ফোন কেটে দিল। এতক্ষণ আদিল চুপচাপ সাইফের কথোপকথন শুনছিল। ফোন কেটে যেতেই হো হো করে হেসে উঠলো আদিল। আদিলকে হাসতে দেখে সাইফ উঠে বসে। এইভাবে আদিলকে হাসতে দেখে বিরক্ত হয়ে বলেন, কি ব্যাপার আদিল, তুই বিটকেলের মতো হাসছিস কেন এভাবে? বিশ্বাস কর, প্রচুর ভয়ানক লাগছে। এই বিকেলে কি আবার? ওয়েট আ মিনিট, দোস্ত তুই বিটকেলকে চিনিস না? না। আদিল বিটকেলকে চিনে না শুনে সাইফ এবার নিজেই হাসা শুরু করলো। স্টার জলসায় একটা বাংলা সিরিয়াল হতো, নাম কিরণমালা। সেখানে এক রানী রাক্ষসী ছিল না, তার সেনাপতি ছিল একজন রাক্ষস, আর সেই রাক্ষস সেনাপতির নাম হলো বিটকেল। সাইফের মুখে বিটকেলের কাহিনী শুনে আদিলের মুখটা চুপসে যায়। যেই হাসির উপর কত কত মেয়েরা কাশ খেয়ে বসে আছে, সেই হাসিকে সাইফ কার সাথে তুলনা করলো। আদিলের অবস্থা দেখে সাইফ হাসতে হাসতে বিছানায় আবার শুয়ে পড়লো। তুই কবে থেকে সিরিয়াল দেখলি? হাসি থামা বেটা। আর বলিস না, না গতবার যখন ছুটিতে এলাম না দেশে তখন দেখছি, কিন্তু তখন ছোট ছিল, সারাদিন এইসব দেখতো। আর আমি চ্যানেল চেঞ্জ করলেও কান্নাকাটি করতো, তাই বাধ্য হয়ে ওর সাথে দেখতাম। যেমন ভাই তার তেমন বোন। যা সর, ফ্রেশ হতে হবে, আমার আবার হসপিটাল আছে। কখন জানি আবার তোর ভাই। হ্যাঁ ঠিক বলছোস। আচ্ছা শোন, সানাকে এতটুকু ভাবির পা যদি মোটামুটি ও ভালো থাকে তাহলে এভাবে ব্যান্ডেজ করবি আর খুলতে না করবি, যাতে 1 মাস অব্দি সব কাজ ভায়া করা লাগে। আমি এইসব পারবো না। একে তো এটা আমার প্রফেশন, তার উপরে তোর মিনিস্টার ভাই জানলে আমার চাকরি শেষ করে দেবে। আরে শালা, ভয় পাচ্ছিস কেন? আমি আছি না, আমার ছুটি আরো 6 মাসের আছে। গরু আমি সামলে নিব। আমার বোন নাই যে তুই আমাকে শালা ডাকলি, বরং তোকে শালা ডাকতে পারি, তোর কিন্তু বোন আছে। ভুলেও ভাবিস না শালা বুইরা ডাক্তার তোর কাছে আমার বোন বিয়ে দিব। নিজেকে আয়নায় দেখ, আর ভাই শুনলে তোরে ছাত্রে ধাক্কা দিব। তোর ওই ডাইনি মার্কা বোনরে বিয়া করার আমার কোনো শখ নাই। মাফ কর ভাই, আমি বুইরা হইলে তুই ভুলে যাইস না, আমার থেকে তুই 1 মাসের বড়।
দিলে না করবি, যা ভাগ। আমি ফ্রেশ হয়ে আসি, যাই। নিজে নিজের বিছানা তোল ভাই, তোর বউ নাই যে তোর সব কাজ করে দেবে। আর মনে করিস না আমার সিঙ্গেল লাইফের কষ্ট তুই। সানাকে নিয়ে আসি রুমে সাফওয়ান। সানা মুখ ফুলে বসে আছে। ফ্রেশ হওয়ার সময় ভুলবশত পানি পড়ে সানার শাড়ি ভিজে গেছে। এখন সে চেঞ্জ করে থ্রি পিস কিভাবে পরবে এই পা ব্যথায়। সানার মুখ গুমরা করে বসে থাকতে দেখে সাফওয়ান সানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফি আপুকে ডেকে দিবেন একটু, আমার চেঞ্জ করা লাগবে। তা আমাকে বললেই হয়, আমি হেল্প করছি। সাফওয়ানের দিকে চোখ গরম করে তাকায় সানা। সাফওয়ান মেবি অনেক ভুল বলে ফেলেছে। সানার দৃষ্টি তোয়াক্কা না করে সাফওয়ান আলমারি থেকে শাড়ি এনে সানার হাতে দেয়। আমি নিজে পড়তে পারলে নিশ্চয়ই আপুকে ডাকতে বলতাম না। ও হ্যাঁ, তাই তো। আমি শাড়ি পরাতে পারি, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। সানা গাল ফুলিয়ে বসে আছে। সানার এক্সপ্রেশন দেখে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। সানাকে জোর করে কোলে নিয়ে আসছে গাড়িতে। সানা নিজেই হেঁটে আসতে চেয়েছিল। সানা মোটামুটি অনেকটাই ভার। এভাবে সানাকে কোলে নিয়ে হাঁটা সাফওয়ানের জন্য অনেকটাই কষ্টসাধ্য। যতই মুখে বলুক না কেন, এতটুকু আসতেই সাফওয়ানের দম আসে আর যায়। একটা হুইল চেয়ার কিনে আনতে হবে, না হলে এভাবে কোলে নেওয়া সবসময় সম্ভব না। আর বারবার নেওয়া তো সাফওয়ান নিজেই না অক্কা পায়। এভাবে মুখ ফুলিয়ে যেন বসে থাকে না যেন কেউই। আমার কোনো অচেনা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই। আমি অচেনা তোমার কাছে সানা? এত সহজে বলে দিলে? আপনার মুখে কি এটা মানায় সাফওয়ান? আপনি যখন নিচ থেকে একটা ঘুড়ির সুতো ছেড়ে দিলেন, সেটা সেই দূর বিশাল আকাশে হারিয়ে গেল, তখন কি আপনি তা ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনাকে আমার বেশি প্রয়োজন ছিলেন আপনি আমার পাশে ভরসার হাত বাড়িয়ে বলেছিলেন যে সানা কষ্ট পেও না, আমি তোমার পাশে আছি। যেখানে দেখেছিলেন আমার বয়সটা কতটুকু, আমার সব, আমার বাবা মা শেষ করে দিয়েছিল। আমার বাবা মা মিলে সেই ছোট্ট আমার থেকে আমার সন্তান কেড়ে নিল। আমি কিভাবে এত কিছু একা একা সামলেছি? আমার কষ্ট কি আদৌ কেউ অনুভব করেছিল? একদিকে বাচ্চা হারানো মেয়েটি, আরেকদিকে বাবা মা থেকে ধোঁকা খাওয়া। যখন মেয়েটি আশা করলো তার স্বামী তাকে সাপোর্ট দিবে, তাকে সামলাবে, সেই সময় সেও তাকে বুঝলো না, একা ছেড়ে দিল, নিজেও কথা শোনালো, নিজের না হওয়া সন্তানের খুনি বানালো। তখন সেই 16 বছরের মেয়েটির উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে আপনি কি ভেবেছিলেন? শুনো সানা, আমি দাঁড়ান 1 মিনিট সাফওয়ান, আমার কথা শেষ হয়নি, আমাকে বলতে দিন। মানসিকভাবে কতটা সাফার করেছি একা একা আমি নিজে জানি। আমি একা ঘুমাতে পারতাম না, আগে থেকেই জানতেন না আপনি? তবুও নিজের থেকে আমাকে আলাদা করে দিলেন। আমি একা যখন ঘুমাতাম আমার মনে হতো আমার বাচ্চাটা আমাকে ঢাকছে। আমি ঘুমাতে পারতাম না, সারা রাত কাঁদতাম, খুঁজতাম একটু আশ্রয়ের জন্য আপনাকে। অথচ আপনি ছিলেন না। কিভাবে থাকবেন? আপনি কি আমাকে ভালোবাসতেন? বাসতেন না। আপনি তো প্রথমেই বলে দিয়েছিলেন আমাকে মেনে নিবেন না। আমি ছিলাম আপনার একমাত্র অনাকাঙ্ক্ষিত দায়িত্ব, যা আপনার অনিচ্ছাকৃতভাবে পালন করতে হয়েছে। যখন এটা উপলব্ধি করেছি তখন থেকে নিজেকে সামলানোর চেষ্টা করেছি, নিজেকে পাল্টে নিয়েছি। সারা নিজেকে পাল্টে নিয়েছিল। সেই হসপিটালে গিয়ে জানতে পারি আমার বাচ্চাটার দেহ নাকি আপনাকে দিয়েছে। অথচ তা কি করেছেন এই অবধি আমাকে জানান নাই। কেন মিস্টার সাফওয়ান? আমার কি অধিকার নাই? সানা কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের মধ্যে রাখা সব কথা আজ উগলিয়ে দিয়েছে সে। সাফওয়ানের এমন স্বাভাবিক ব্যবহার সানা নিতে পারছিল না। এত কিছু হওয়ার পরে এতদিন পর হঠাৎ সাফওয়ানের এমন ব্যবহার সত্যি সত্যি সানার ক্ষতস্থানে লবণ ছিটানোর মতো। সানাকে কাছে দেখে অর্ধেক রাস্তায় সাফওয়ান গাড়ি থামিয়ে দেয়। সে বুঝতে পারছে কতটা ব্যর্থ মানুষ সেন, কিভাবে একজনকে তিলে তিলে সে এত কষ্ট দিল। কথায় আছে না, মানুষ সবসময় নিজের দিকটাই ভালো দেখে। সাফওয়ানের ক্ষেত্রেও তা হয়েছে। সে নিজের দুঃখে এতটাই বিভোর ছিল যে সানার অবস্থা সে দেখেই নাই, অথবা দেখেও এড়িয়ে গেছে। যখন সে ব্যাপারটা উপলব্ধি করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমি তোমাকে বলবো না সানা যে আমার দোষ নাই। আমি জানি আমি দোষী, আমাকে যা ইচ্ছে শাস্তি দিও। আমি বলবো না যে আমার সাথে তুমি সব ঠিক করে নাও, শুধু বলবো আজ ডক্টর দেখিয়ে নাও। তোমার পা ঠিক না হওয়া অবধি তোমার জন্য যা যা করা লাগে সব কাজ আমাকে করার সুযোগ দিয়ে দেখো। আমি জানি তোমার জীবনের হারিয়ে যাওয়া সময় কষ্ট হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না। বাদ দেন সাফওয়ান, যা ভাগ্যে ছিল হয়েছে। আমি ওসব কথা আর বাড়াতে চাই না। গাড়ি চালানো শুরু করুন সাফওয়ান। আর আদিল ভাইয়া হয়তো মেডিকেলে পৌঁছে গেছে। সাফওয়ান আর কথা বাড়ালো না। সানার মনের মধ্যে হয়তো অনেক কষ্ট হচ্ছে, অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে। এখন সাফওয়ানের হাজারবার বললো সানার কাছে টিকতে লাগবে। সাফওয়ান জানে সানা যেদিন সাফওয়ানকে মন থেকে ক্ষমা করতে পারবে সেদিনই সানা আবার আগের মতো সহজ হবে তার সাথে। মেডিকেলে পৌঁছে সানাকে আগে পায়ের এক্সরে করানো হলো। আদিলের চেম্বারে বসে আছে সানা, সাফওয়ান আর সাইফ। তারা রিপোর্ট আসার অপেক্ষা করছে। আজকে আদিল কোনো পেশেন্ট দেখবে না, আজ শুধু রাউন্ডে যাবে সে। সরকারি হাসপাতালগুলোর এমন নিয়ম। সাফওয়ান এবার আদিলকে বলে উঠলো, বয়স তো কম হলো না তোমার, তা বিয়ে কেন করছো না তুমি? আমার বয়স বেশি কবে হলো ভাইয়া? তুমি আর সাইফ বুড়ো হয়ে গেলেও তোমাদের বয়স বাড়বে না, তাই না? এইভাবে লজ্জা কেন দিচ্ছ ভাইয়া তুমি? আদিল বুড়ো হতে পারে, আমি না। ঠিক সময় বিয়ে হলে এখন তোদের দুটোর বাচ্চা স্কুলে পড়তো, গাধাদের দল। আদিল এবার বলে উঠলো, জানেন সাফওয়ান ভাই, আমার আর সাইফের বাজি ছিল। যতদিন সাইফ না বিয়ে করছে ততদিন আমিও করতে পারবো না। ওর বিয়ের পর আমাকে বিয়ে করতে হবে। শালা নিজেও বিয়ে করছে না,
আর আমাকেও বিয়ে করতে দিচ্ছে না। সাফনের বাঁকা চোখে তাকানো দেখে আদিল বুঝতে পারলো সে কি ভুল বলে ফেলেছে। তাড়াতাড়ি মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সাফন এবার বলল, এভাবে চেহারা অন্যদিকে নিলে কি যা বলেছো সেই কথা ফেরত চলে আসবে? সাই, তোমার শালা কিভাবে হয় বলো তো? আমাদের বোন এখনো ছোট, বুঝছো? তোমার মতো বুড়োর কাছে ভুলেও বিয়ে দিচ্ছি না। সাফনের কথায় দাঁত কিলিয়ে হাসছে সাইফ। আদিলকে বুড়ো বলায় আদিলের মুখ চুপসে আসে। সাইফ এই জিনিসটার মজা নিচ্ছে। সানা সেদিকে খেয়াল করলো। সাইফ ভাই শুনুন, এভাবে দাঁত কালাবেন না। উনি যখন আদিল ভাইয়াকে বুড়ো বলেছে, ভেবে নিন ইনডাইরেক্টলি আপনাকেও বলেছে। আদিল ভাইয়া আর আপনি সমবয়সী। সানার কথা শোনা মাত্রই সাইফের হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। তোমরা জামাই বউ মিলে আমাদের দুই অসহায় যুবককে এভাবে অপমান করতে পারো না। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। বিয়েটা করে নে এবার, তাহলে তো আর বলছি না। সাফান দুজনকে উদ্দেশ্য করে বলল। তখন আবার সানার রিপোর্ট চলে আসায় তাদের আলোচনা এখানে স্থগিত হলো। আদিল এবার সানার রিপোর্টগুলো ভালোভাবে চেক করলো। ভাইয়া, ভাবির পা বেয়ে মোচড়ে পড়ায় এক সিঁড়ির সাথে বাড়ি খেয়ে হাড্ডিতে একটু এফেক্ট হয়েছে। ওনাকে সম্পূর্ণভাবে 1 মাস বেড রেস্টে থাকতে হবে, তাও পা ব্যান্ডেজ করে। কিছুদিন পর এই ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন তুমি যা যা লাগবে করে দাও, আর যা যা ওষুধ লাগবে তা সাইফকে লিখে দিও, সে নিয়ে আসবে। আর ব্যান্ডের চেঞ্জের কাজ ওটা রাফিয়া করতে পারবে। আর একটা সাহায্য লাগবে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবে। হুইল চেয়ারের কথা শুনে আদিল বলল, কেন ভাইয়া, হুইল চেয়ার দিয়ে কি হবে? আপনি ভাবিকে কোলে নিয়ে যাবেন আসবেন, কি রোমান্টিক দৃশ্য। তোমার রোমান্টিক দৃশ্য তোমার কাছেই রাখো ভাই, আমার দ্বারা এতবার করে নিয়ে আসা যাওয়া সম্ভব না। এসব ছবিতেও ভালো লাগে দেখতে। তোমার ভাবি মাশাআল্লাহ ছোটখাটো বাচ্চা হাতি, এর বারবার নেওয়া মেনে কোনো এক সময় আমার হাত অথবা কোমর ভেঙে যাওয়া। ভাবি, ভাইয়া আপনাকে ডিরেক্টলি মোটা আর হাতি বলল। সাফন বোকার মতো তাকিয়ে আছে সবার দিকে। নিজের কথা এভাবে ফেসে যাবে সে ভাবে নাই। আদিলটা যে এভাবে তাকে ফাঁসিয়ে দিবে কল্পনা করতে পারে নাই। সানার মনের রাগ ফেটে যাবে। আমি কি নিজে আপনাকে কোলে নিতে বলেছি? নিজে থেকে কোলে নিবেন আবার কথা শোনাবেন? আমি মোটা, আমি বাচ্চা হাতি? বেটা বুইরা হইয়া অন্যের দোষ খোঁজেন? সানার মুড প্রচুর খারাপ। মন চাচ্ছে সাফনকে ধরে যদি সে পেটাতে পারতো। এই লোক তাকে মোটা বলে অপমান করলো। আদিল ভাইয়া, আপনি হুইল চেয়ারের ব্যবস্থা করুন। আমি চাই না কেউ আমাকে নিজের ইচ্ছায় কোলে নেই, এরপর আমাকে মোটা বলে অপমান করুক। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি নিয়ে দেখছি কোথায় হচ্ছে আর পাওয়া যায়। সাফন এতক্ষণ বোকার মতো তাদের কথা শুনছিল। কি বলতে গেছিল আর কি হয়ে গেছে। চেয়েছিল হাসি খুশি রাখতে, আর এদিকে রেগে গেছে। আদিল ভাই, তুমি আগুনে ঘি ঢালার কাজ কইরো না। এক কাজ করো, একটা নার্স ডেকে নিয়ে আসো, আমি সানার ওষুধগুলো কিনে নিয়ে আসি। ওর খেয়াল রাখো, আর উল্টাপাল্টা কোনো বুদ্ধি তুমি তাকে দিবা না। বসে বসে অপেক্ষা করছিল কখন সাফন ফিরে এসে তাকে বাসায় নিয়ে যাবে। তার এখানে বসে থাকতে একটু ভালো লাগছে না। ভাইয়া, ভাবিকে কি নিয়ে আসবেন নিয়মিত চেক আপের জন্য? এক কাজ করো আদেল, তুমি আমাদের বাসায় তোমার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আইসো। এই পচা মহিলারে নিয়ে তো সবসময় আসা যাওয়া করা পসিবল না। আর আমার অনেক কাজ আছে, তাই না? সবসময় কাজ ফাঁকি দিয়ে আমি যদি ঘোরাফেরা করি তাহলে আমাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দিবে। আর যেহেতু আমি একজন মন্ত্রী, আমার তো ঘরের মানুষের খেয়াল রাখলে হবে না, জনগণেরও খেয়াল রাখতে হবে। আদিল ভাইয়া, এই লোককে বলে দেন এই লোকটা আমাকে নিয়ে বারবার হসপিটালে আসা লাগবে না। আমি বরঞ্চ একা একা আসতে পারবো। এই লোক যতবার আমাকে খোটা দেয় তার থেকে ভালো না আমি নিজে একা একা চলাফেরা করব। আহা ভাবি, আপনি বুঝতে পারছেন না? রাগ কেন করছেন? সমস্যা নেই, আমি আপনাদের বাসায় যাব প্রতিদিন আপনাকে চেক আপের জন্য। আদিল মনে মনে ভাবছে সে যদি প্রতিদিন ওই বাসায় যায় তাহলে এই উসিলায় সে সিনথিয়াকেও দেখতে পারবে। আদিল বুঝতে পারছে না সিনথিয়ার প্রতি তার এই অনুভূতি শেষ কোথায় বা এর পরিণতি কি। আদিল থেকে বিদায় নিয়ে সাফনরা সানার বাসা দিকে রওনা দিল। পথের মধ্যে ফুচকার দোকান থেকে সাফন গাড়ি থামায়। কেউ যদি ফুচকা খাইতে চায় তাহলে আমাকে বলতে পারে। সাফন যে সানাকে ইঙ্গিত করে কথাটি বললো তা সানা ভালোভাবে বুঝতে পারছে। ফুচকা খাওয়াবে তো সোজাসুজি ভাবে বললেই পারে। এভাবে নাটক করার মানে কি? এত নাটক না করে সোজাসুজি বললেই তো হয় ফুচকা খাওয়াতে চান আমাকে। না, কেউ যদি আমার টাকায় ফুচকা খেতে না চায় তাহলে তো কিছু করার নাই, তাই না? যদি ফুচকা খাওয়াতেই চান তাহলে খাওয়ান, না খাওয়ালে গাড়ি স্টার্ট করেন, বাসায় যাবো, ভালো লাগতেছে না। এক কাজ করি, ফুচকা কিনে বাসায় নিয়ে যাই, সবাই একসাথে খাওয়া যাবে। তাহলে তাই বসেছেন কেন? সাফন গাড়ি থেকে নেমে ফুচকা কিনে এনে তারা বাসায় চলে যায়। অন্যদিকে সাফনের বাবা মা আলোচনা করছেন কিভাবে তারা সাফনের সব সম্পত্তি নিজেদের নামে করে নেবে। সাফনের বাবা মৃত্যুর আগে সব সম্পত্তি সাফনের নামে লিখে দিয়েছিল। যখন সাফন বিয়ে করবে এবং তার সব সম্পত্তি তার স্ত্রী পাবে, তাই তো সানার মামা বুদ্ধি খাটিয়ে সানার সাথে বিয়ে দেয় সানার সার্টিফিকেটে 18 বছর বয়স দেখিয়ে। যায় কম বয়সে সানা সম্পত্তি নিয়ে মাথা না খামায়, আর কৌশলে সানার মামা তার নামে সব লিখিয়ে নিতে পারে। সাফন মিথিলাকে ভালোবাসতো, তাই মিথিলা চলে যাওয়ার পর ভেবেছিল যে সানাকে তো সাফন ভালোবাসবে না, তাই সম্পত্তি পাওয়ার পর সানার সাফনের তালাক করিয়ে দিবে। অথচ ঘটলো সব উল্টো।
একদিকে সাফওয়ান সানাকে ভালোবাসতে শুরু করেছে, অন্যদিকে সানার সন্তান হবে। সন্তান আসলে তো সব সম্পত্তি সানার আর সাফওয়ানের বাচ্চার হবে। তাই তো বুদ্ধি খাটিয়ে তারা সানার বাবা মাকে দিয়ে সানার বাচ্চাকে নষ্ট করলো। অন্যদিকে সাফওয়ানকে সানা থেকে আলাদা করতে পারলো। সানার বাবা মা টাকার জন্য অনেকেই চাপ দিচ্ছিল সাফওয়ানের মাকে। তাদের উপর সব দোষ চাপিয়ে তাদেরও নির্দোষ করে দিল। সানার বাবা মার বেঁচে নেই, সানার মামা তাদের নিজের হাতে খুন করেছে। এটা নতুন না, সাফওয়ানের বাবাকেও সানার মামা আর সাফওয়ানের মা মিলে হত্যা করে। লিমা বেগম সাফওয়ানের সৎ মা, যেটা সাফওয়ান আজও জানে না। যখন জানবে তখন কি হবে কে জানে। এতক্ষণ ধরে তাদের এসব বুদ্ধি আলোচনা সব শুনলো একজন। তারা বুঝতেও পারলো না তাদের পরিকল্পনা অন্য কেউ দরজা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছে। সাইফ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনছে তা শুনে তার মাথায় আকাশ ফেটে পড়লো। সাইফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাবা মা এত বড় নোংরা পরিকল্পনা করছে। মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে? সে কিভাবে সাফওয়ানকে জানাবে তার বাবা মা এত বড় ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে? সাইফ সাবধানে ওখান থেকে সরে গেল। সাফওয়ান ফুসকা নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। রেহানা আপা, ও রেহানা আপা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো। সাফওয়ানের ডাক শুনে রেহানা তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসলো। কি হয়েছে ভাইজান? আমারে কিসের জন্য ডাকাডাকি করছেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, এখানে কতগুলো ফুচকা আছে, এগুলো সব ড্রয়িং রুমে সার্ভ করে রাখো। আমি সানিকে ফ্রেশ করে নিয়ে আসছি। ঠিক আছে ভাইজান। ভাবির পা ঠিক হবে কবে? 1 মাসের জন্য বেড রেস্ট দিয়েছে, কিছুদিন পর পর এসে পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আপনি ভাবিকে ফ্রেশ করে নিয়ে আসেন, আমি বাকি সবাইকে ডেকে নিয়ে আসি। সাফওয়ান রেহানার কথা সাজে নিয়ে সানাকে নিয়ে উপরে চলে গেল। সানা চুপচাপ সাফওয়ান আর রেহানার কথা শুনছিল, কোনো কথা বলে নাই। রেহানা সবকিছু টেবিলে সাজিয়ে রাখলো। এরপর বাকি সবাইকে ডেকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সিনথিয়া ফুচকা দেখে খুব এক্সাইটেড হয়ে গেল। রাফিয়া এসে সেও ফুচকা খাওয়া শুরু করে দিল। সবার আগে একা একা খাওয়া দেখে সাহেব বিদ্রুপের সুরে বলল, ভাই আর ভাবি ফুচকা এনেছে, তারা না আসার আগে এক খাদক সব খেয়ে নিচ্ছে। সাহেব যে রাফিয়াকে ইঙ্গিত করে এই কথাটা বললো তা রাফিয়া খুব ভালোভাবে বুঝতে পারলো। সাইফের কথায় রেহানা আর সিনথিয়া অনেক জোরে হেসে ফেললো। সাইফের কথার কারণে রাফিয়া অনেক লজ্জা পেল। অনেকদিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারে নাই রাফিয়া। আসলে ফুচকা এমন একটা জিনিস যা থেকে কোনো মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সিনথিয়া নিজের হাসি থামিয়ে সাইফকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভাইয়া, তুমি আপুকে এমন ভাবে লজ্জা দিচ্ছ কেন? আর ভাইয়া ভাবি এনেছে দেখে কি তাদের ছাড়া খাওয়া মানা? ভাইয়া শুনলে তো তোমাকেই বকা দিবে। তখনই সাফওয়ানকে দেখা গেল সানার হুইল চেয়ার সিঁড়ির ওখানে থামিয়ে সানাকে কোলে করে নিচে নেমে সাইফকে হুইল চেয়ার নিচে নিয়ে আসার জন্য বলল। সাইফ ও ভাইয়ের আদেশ মেনে নিয়ে আসলো। কি ভাই, তুমি থাকতে ভাবিকে হুইল চেয়ারে করতে হয়? আর বইলো না, আমাকে 2-3 বার কুলে নিয়ে একদিন এর মধ্যে তোমার ভাইয়া হাঁপিয়ে গেছে। আজকে আদিল ভাইয়ের চেম্বারে আমাকে ছোটখাটো বাচ্চা হাতি বলে অপমান করেছে। ছি ছি বড় ভাইয়া, তুমি মন্ত্রী হয়ে নিজের বউয়ের সেবা করতে পারছো না, বাইরে জনগণের কি সেবা করবে? ভাই দেখ, তুই আগুনে ঘি ঢালার কাজ করিস না। এমনি বউ আমার পর রেগে বোম হয়েছে, আর তোর কথাই তো। সাফওয়ানের করুণ চাহনি দেখে ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। সানার মুখ ভেঙে বলল, হয়েছে, আর কারো ঢং করা লাগবে না। আপু, তুমি ফুচকা বানাবা নাকি আমি চলে যাব? সাফওয়ান সানার কথা বুঝলো সানার মুড ভালো না। সবাইকে খাওয়া শুরু করতে বললো। নিজের হাতে সে ফুচকা বানিয়ে সানার মুখের সামনে ধরলো। সানা সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুচকা খেয়ে নিল। সাইফ এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়া তো নিজের মনের মতো ফুচকা খাচ্ছে। সিনথিয়া খেয়াল করলো, হুম, ছোট ভাই, একটু অন্যদিকে তাকাও। এভাবে বেচারির দিকে তাকিয়ে আছো দেখে মনে হচ্ছে বেচারি খাওয়াই তুমি নজর দিচ্ছ। সাইফ সিনথিয়ার কথা শুনে ভীষণ খেলো। সাইফ বুঝতে পারে না যে সিনথিয়া সবার সামনে তাকে এভাবে ফাঁসিয়ে দিবে। সিনথিয়া দিকে রাগে চোখে তাকালো। এদিকে ড্রয়িং রুমে সবার দৃষ্টি সাইফের দিকে নিবদ্ধ। এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন সবাই? রাফিয়া যেভাবে খাওয়া শুরু করেছে তা দেখে আমি অবাক হয়ে গেছি। একটা মেয়ে একসাথে এতগুলো ফুচকা কিভাবে খেতে পারে? এখানে আমার দোষ কি তোমরা বলো? তোকে কি কেউ খেতে মানা করছে যে নিজের খাবারে অন্যের খাবার দিকে নজর দিচ্ছিস? আপনার তো নজর ভালো না, এখন আমার পেট খারাপ হয়, দেখেন কি করি আপনার। রাফিয়ার কথায় ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। শাকচুনি কোথাকার, তোর কথা যদি আমার পেট খারাপ হয় তাহলে তোর কি অবস্থা করি? এই তোরা থামবে? এত এত ঝগড়া কিভাবে করতে পারিস তোরা? দেখো, সবাই ইচ্ছে বেশি বেশি ঝগড়া করে। সেই আজকে জিগায় অন্য মানুষ কিভাবে ঝগড়া করে। ইনডাইরেক্টলি অপমান করার চেষ্টা করছে সানা, তা সাফওয়ান খুব ভালোভাবে বুঝতে পারছেন। সানা তাকিয়ে দেখে সাফওয়ান তার প্রশ্নের কোনো জবাব দেয় নাকি। সাফওয়ানের কোনো ভাবান্তর দেখছে না। তখন ড্রয়িং রুমে সাফওয়ানের মা বাবার আগমন ঘটে। সবাই নিজেদের হাসি ঠাট্টা থামিয়ে দেয়। সাইফ, সাফওয়ান, সানা, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ মামি, বলুন। সবাই জানার আগ্রহ নিয়ে সাফওয়ানের মায়ের দিকে তাকিয়েছে। সে অপেক্ষা করছে কিভাবে সব সাজিয়ে বলবে। সাফওয়ান অনেক বুদ্ধিসম্পন্ন মানুষ, সহজে কথার মারপেস ধরে ফেলে। আমি ঠিক করেছি যে আমার আর সাইফের আব্বুর যে সম্পত্তিগুলো আছে তা তোমার সাইফের আর সিনথিয়ার মধ্যে সমানভাবে ভাগ করে দিব। এই যে কিছু কাগজপত্র, তা তোমরা তিনজন যদি সাইন করে দিতে তাহলে ভালো হতো আমার জন্য। লিমা বেগমের কথার মানে আর কেউ বলতে না পারলে সাইফ ভালোভাবে বুঝতে পারছে তার মায়ের মনে কি চলছে। লিমা বেগম যে সাফওয়ানকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা একমাত্র সেই বুঝতে পারছে। আম্মু, আমার কিছু লাগবে না, তুমি আমারটা 2 ভাইকে ভাগ করে দাও। আমি এত সম্পত্তি দিয়ে কি করবো বলো তো? সিনথিয়ার ভাগেরটা না হয় আমি আমার সাফওয়ানকে দিয়ে দিই, এমনি তো আমার সাইফের যা আছে তাতে হবে। এতক্ষণ সবার কথা মন দিয়ে সাফওয়ান শুনলো। সানা সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে।
শুধু সানা একা না, সাথে রাফিও আছেন। রেহানা নিজের কাজে লেগে পড়েছে। আমার কিচ্ছু লাগবে না, যা আছে তা তোমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও মম। লিমা মনে মনে বলছে, যে কে তোকে দিতে চায় এগুলো তো তোর সব সম্পত্তি আমার নামে করে দেওয়ার দলিল। সাইফ নীরবতা ভেঙে বলে উঠল সবার উদ্দেশ্যে। কেউ কারো নামে কোনো সম্পত্তি এখন দেওয়া হবে না। ভাই আমি তোমাকে কিছু বলতে চাই, বলতে পারি? মম যাও, ড্যাডকে ডেকে নিয়ে এসো, এরপর সব সাইন হবে, এর আগে না। লিমা বেগম সাইফের কথা শুনে সেখান থেকে চলে গেলেন। মিস্টার শিহাবকে ডাকতেন। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাইফের দিকে। কি এমন বলতে চায় যে সবার আসার অপেক্ষায় আছে? ভাইয়া মামার জন্য অপেক্ষা কেন করছো তুমি? যা বলার বলে ফেলো। না বোন, বাবা আসুক তারপর সব বলবো। এর মধ্যে সেখানে লিমা বেগম শিহাব সাহেবকে নিয়ে চলে আসেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বুঝতেই পারছে না কি নিয়ে আলোচনা করবে, যার জন্য সবাইকে এখানে উপস্থিত থাকতে বলছেন। কি ব্যাপার আব্বু, তুমি আমাদের এখানে ডেকেছো? কিছু কি হয়েছে? কি বলবে? আম্মু যে তোমাদের নামে সম্পত্তি আমার সাফার নামে করে দিচ্ছে, এটা কি তুমি জানো? শিহাব সাহেব এক পলক স্ত্রী লিমা বেগমের দিকে তাকিয়ে সাইফের কথা মাথা নেড়ে সম্মতি জানায় যে সে সব জানে। তুই চাইছিসটা কি বলতে বল। এত অধৈর্য কেন হচ্ছে তুমি আম্মু? তোমার কি ভয় করছে নাকি? ভয় আছে কোন কিছু প্রকাশ হয়ে যাওয়ার? যা বলার সোজাসুজি বলে, এত নাটক করার কি আছে? আপনাকে কি সবাই মজা পাচ্ছেন আপনি? রাফিয়ার কথায় সাইফ রাফিয়ার দিকে দৃষ্টিতে তাকায়। সাইফের দৃষ্টির দিকে তাকিয়ে রাফিয়া ভয় পেয়ে যায়। কথার মাঝখানে তুমি বাম হাত কেন ঢোকালে? আমাদের পারিবারিক বিষয়ে তুমি নাক গলানোর অধিকার কোথায় পেয়েছো? সাইফের কথায় রাফিয়া অনেক অপমান বোধ করে ফেলে। তাও রাফিয়া সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এক পা উপরে দিবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা কি রকম ব্যবহার সাইফ? রাফিয়া তোর ফুফাতো বোন না? রাইট ভাই, সে আমার কুকুর মেয়ে, তোমাকে না ভাবলেও চলবে। সাইফ ভাইয়া রাগের জন্য ভুলে যায়েন না কখন কাকে কি বলে হার্ট করছেন। প্লিজ শান্ত হয়ে যান, এরপর বলুন কি হয়েছে। সানার কথা শুনে সাইফ বুঝতে পারলো রাগের বসে সে কি করে ফেলেছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে তার। আর রাগ কার উপর দেখাচ্ছে সে। অনেক ভনিত হয়েছে, এখন আমি কিছু কথা সিরিয়াসলি বলতে চাই। তুমি হয়তো জানো না ভাইয়া, তোমার পিঠ পিছে কত বড় ষড়যন্ত্র চলছে। আর যারা করছে তারা তোমার আপন মানুষ। তুমি কল্পনা করতে পারবে না, যাদের আপন ভাবো তারাই তোমার পিঠে ছুরি চালাচ্ছে। আর তারা কেউ না, আমাদেরই মা বাবা। আমাদের মানে আমার আর সিনথিয়ার। কারণ তুমি তো জানোই না যে এই মহিলা তোমার আপন মা না। আমি আর সিনথিয়াও তোমার আপন না। সাইফের কথায় সানা রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের রুম থেকে আসা সদ্য সিনথিয়াও এটা পড়ে যেতে নিয়েও নিজেকে সামনে ফেলে। সাফন নির্বিকার ভাবে মেঝের দিকে তাকিয়ে আছেন। কি বলছেন ভাইয়া, এসব সত্যি? তোর মাথা ঠিক আছে সাইফ? আজে বাজে যা আসছে মুখে তাই বলে বেড়াচ্ছিস। তুই আদৌ বুঝতে পারছিস যে কি হচ্ছে? আমরা কেন সাফনের ক্ষতি করবো? আম্মু তুমি চুপ থাকো, আমার কথা আমাকে শেষ করতে দাও। একদিন আমি মম ড্যাডের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনতে পাই যে তারা কিছু নিয়ে কথা বলতে। আমি যখন 2 মাসের পেটে, তখন বাবা প্ল্যান করে তার বন্ধু মোহাম্মদ আবরার শিকদারের সাথে চুক্তিতে বিয়ে করে। মানে মোহাম্মদ আবদার শিকদার জানতো না যে এই মহিলা তার বন্ধুর বউ। তখন সাফান ভাই 3 বছরে ছিল, তাই তার দেখাশোনার আনবো না এটার জন্য বিয়ে করার প্রয়োজন ছিল। আঙ্কেল তখন মম আর ড্যাডের ফাঁদে পা দিয়ে ফেলে। সে বুঝতে পারে নাই মম বিয়ে করেছিল তাকে সম্পত্তির জন্য। এরপর মম দ্যাট সুযোগ বুঝে আঙ্কেলকে খুন করে ফেলে। স্বপন ভাই ছোট থাকে, সে তো কিছু বুঝতে পারে নাই তা কি তার বাবাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এসব তারা নিজের মুখে স্বীকার করেছে। ভাইয়া যা বলছে আপনি কি তা শুনছেন? হ্যাঁ, যেহেতু আমি কানে কম শুনি না, তাই এখানে সবাই যা শুনছে আমিও তাই শুনেছি। তাহলে ভাই তুই এত শান্ত আছিস কিভাবে? আসলে এসব তো আমার জানা কথা রে, তাই অনেক আগেই রিয়াক্ট করা ছেড়ে দিয়েছি। সাফনের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনছেন। কারো আইডিয়া ছিল না যে সাফন সবকিছু আগে থেকে জানতে পারে। সাফন যদি সবকিছু আগে থেকে জেনে থাকে তাহলে এতদিন চুপচাপ কেন ছিল? সবকিছু জেনে শুনো সেই কোনো অ্যাকশন কেন নেয় নাই? আচ্ছা সাফন, আপনি কি সব জানা সত্ত্বেও এতদিন চুপ করেছিলেন? চুপচাপ থাকার মানুষ না আপনি, তবু এত কিছু জানা সত্ত্বেও এতটা শান্তভাবে এতদিন কিভাবে ছিলেন? লিমা বেগম শিহাব সাহেব ভয় রীতিমতো ঘামছে সেখানে দাঁড়িয়ে থেকে। সাফন আর সাইফ এত কিছু কিভাবে জানলো তারা বুঝতে পারছে না। তারা এত খবর কোথায় পেল? তাদের কাঁপাকাঁপি দেখে সাফন মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না আঙ্কেল, ভয় পেও না মম। আমি তো শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। তার উপর সানার মা বাবা তোমাদের কাছে। এতদিন আমি তাদের প্রচুর খোঁজ করেছিলাম, তবুও ঠিকানা পাই নাই। তবে গত 2 দিন আগে জানতে পারি তা সানার মা বাবাকে খুন করে ফেলছে। সাফনের কথা শেষ হতেই তার দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সানা রাফির মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের কল্পনায় ছিল না যে তাদের মা বাবা বেঁচে নেয়। যতই তারা খারাপ করে থাকুক, তবুও মৃত্যুর মতো তো ভয়ঙ্কর শাস্তি। আপনার মাথা ঠিক আছে কি? কি বলছেন আপনি? সাফওয়ান ভাইয়া, এটা কিভাবে সত্যি হয়? সবার কথা শুনে লিমা বেগম বিকট হাসি দিয়ে ওঠে। আস্তে আস্তে সবার উদ্দেশ্যে বলে ওঠে, যখন সবাই সত্যিটা শুনেই ফেলেছো তাহলে আর কিসের লুকানো? হ্যাঁ, এসব আমি আর শিহাব মিলে করেছি। কারণ আর কতকাল আমরা এভাবে অভাবী দিন কাটাতাম। হ্যাঁ, এসব আমার চিন্তা ভাবনা ছিল। আবরার আমার বন্ধু ছিল। আবরার জানতো না আমি বিবাহিত। ওর সাথে বন্ধুত্ব ছিল 2 বছরেরও বেশি। হঠাৎ শুনি ভাবি মারা গেছে। সাফওয়ানও ছোট। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে।
সাইফের মায়ের সাথে পরামর্শ করে তাকে আবরাবের পিছে তাকে লাগিয়ে দেই, যাতে করে সে আবরাবের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, আবরারকে নিজের কথার জালে আটকে বিয়ে করে নিতে পারে। আমাদের সব পরিকল্পনা মতোই হচ্ছিল। লিমা আবরারকে বিয়ে করে নিতে সক্ষম হয়। আবরারের দুর্বল জায়গা ছিল সাফওয়ান, তাই লিমা বেশি বেশি সময় কাটাতো সাফওয়ানের সাথে, তার দেখাশোনা করতো, তাকে খাবার খাওয়ানো সব করতো। তখন সাইফ 1 বছরের ছিল। লিমা নিজেকে বিধবা হিসেবে উপস্থাপন করেছিল। সাইফকে আবরার নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়। ধীরে ধীরে আবরারের বিশ্বাস জিতে নেয় লিমা। একদিন জানা যায় যে সব সম্পত্তি সাফওয়ান প্রাপ্তবয়স্ক হলে যখন বিয়ে করবে সেই স্ত্রীর নামে যাবে। এর আগে সাফওয়ানের কিছু হয়ে গেলে তা অনাথ আশ্রমে চলে যাবে। লিমা আর আমি মিলে আবরারকে খুন করে ফেলি। ঘুমের মাঝে স্ট্রোক করেছে বলে মাটি দিয়ে দেই। এরপর থেকে আমরা সাফওয়ানকে লালন পালন করি। সাফওয়ান সব জানে বাসার পুরনো কাজের লোক থেকে, তবে সবটা জানার আগে তাকেও সরিয়ে দেই। ছি ড্যাড, আমার ভাবতেও লজ্জা লাগছে তোমরা এত নোংরা, ভাবতেও ঘৃণা লাগছে আমরা তোমাদের সন্তান। বাকিটুকু শুনে নাও সাইফ, আমরা সব তোমার জন্যই করেছি। তুমি ছাড়া কেউ ছিল আমাদের, আর আমাদের একমাত্র ছেলে না তুমি? শান্ত হও। এত অন্যায় করার পর এত পাপের সম্পত্তি আমি চাই না আম্মু। শান্ত হও সবাই, আরো অনেক জিনিস জানার বাকি আছে তোমাদের। এই যে আমার সাথে সানার বিয়ে সব আঙ্কেলের পরিকল্পনা। সানার আব্বু আম্মুকে টাকা সম্পত্তির লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে। সানার বয়স বাড়িয়ে আমার বউ করে আনে, যাতে ছোট সানাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি নিয়ে নিবে। ভুল হয়ে যায় তখন তাদের, যখন সানাকে নিয়ে আমি সিরিয়াস হই। সানার প্রেগনেন্সির খবরে তারা ভয় পেয়ে যায়, বাচ্চাকে দুনিয়ার আলো না দেখানোর পরিকল্পনা করে। সানার মা বাবাকে হাত করে আবারও সানাকে বাচ্চা নষ্টের মেডিসিন খাওয়ায়। আমরা সানাকে নিয়ে ব্যস্ত, তখন সানার মা বাবা বাংলাদেশ ছাড়ার কথা বলে মেরে আমাদের দেশের বাড়িতেই কবর দিয়ে ফেলে। আমার বডিগার্ড কুদ্দুস ভাই যখন বুঝতে পারে তখন তাকেও গুম করে রাখে। বাচ্চা হারানো, সানার খারাপ অবস্থা, কুদ্দুস ভাইয়ের নিরুদ্দেশ হওয়া আমাকে ডিপ্রেশনে ফেলে দেয়। কিছুদিন আগে আমি কুদ্দুস ভাইকে খুঁজে পাই। উদ্ধার করার পর তার কাছেই সব জানতে পারি। থানায় অলরেডি জিডি করা পুলিশ তদন্ত করছে। একজন মন্ত্রীর নাগের টকায় বসে এসব ষড়যন্ত্র করব আর আমি টের পাবো না? সাফনের কথা এবার শিহাব সাহেব আর লিমা বেগম ভয় পেয়ে যায়। এমনিতে ওদের সাথে পেরে উঠবে না, ওখান থেকে পালাতে হবে ভেবে নেয়। সাইফ, আমরা তোমার আপন মা বাবা, আমাদের সাহায্য করবে না? আমাদের বাঁচাও, তুমি এখান থেকে যেতে সাহায্য করো। আমার বাবাকে হত্যা, আমার সন্তান দুনিয়ার আলো দেখতে দেন নাই। এত এত খুনের পরেও আপনাদের চেহারায় সামান্য অপরাধবোধের চিহ্ন নাই। আমি আপনাদের ক্ষমা করব? কিভাবে ভাবলেন আমার থেকে খারাপ কেউ আছে? আর জিহাদ গার্ড ডেকে এনে এনাদের আমার ঠিকানায় নিয়ে যাই, পরে ওদের ব্যবস্থা করব। আজ আর আমার সময় নাই। সাফনের কথা মতো দুজনকে নিয়ে যাওয়া হলো। তাদের আকুতি মিনতি কেউ শুনলো না। সবাই ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে দেখলো শুধু। মানুষ শত অন্যের পরও শান্তি ভুল দেয়। সানা রাফি একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। তাদের মা বাবা নাই বিশ্বাস হচ্ছে না। তারাও কম অন্যায় করে নাই ভাবি, এভাবে কান্না করবেন না। অন্যায় করা মানুষ যতই আপন হোক না কেন, নিজেদের শক্ত করুন। তারা আপনার দোষী, আপনার না হওয়ার সন্তানের দোষী। সাইফ ঠিক বলছে। তারা কার জন্য কান্না করে? যারা তাদের সাথে এত বড় অন্যায় করছে। সাইফও কি স্ট্রং? সবার কথা শেষ হতে রেহানা সাফনের কাছে দৌড়ে গেল। তার চোখে মুখে কৌতূহল খেলা করছে। কুদ্দুস কই আছে? কেমন আছে ভাই? ভালো আছে এখন, সপ্তাহখানেক পরেই বাসায় আনা হবে। রেহানার বুক থেকে এক চাপা পাথর বেরিয়ে গেল। কাউকে না বলতে পারলো সে যে কুদ্দুস নামক মানুষটাকে ভালোবাসতো। কুদ্দুসের হারিয়ে যাওয়ার খবর যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ভালোবাসার মানুষটাকে হারানো যে কি কষ্টের, এতদিন এই এক মানুষের অপেক্ষায় যে সে কাটিয়ে দিয়েছে। সবাই নিজেদের কষ্টে এতটাই ডুবেছিল যে তাদের মাঝে চলা রেহানার চাপা কষ্টগুলো কেউ উপলব্ধি করতে পারে না। সাফন সবাইকে নিজেদের ঘরে যেতে বলে সানাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। সিনথিয়ার মাথা ব্যথা হয়ে আছে এত এত জিনিসগুলো জেনে। সব তার মাথার উপর দিয়ে গেছে। মা বাবা এতটা খারাপ কিভাবে? বাবু, আমার সাথে একটু ছাদে যাবি? সাইফের দিকে তাকিয়ে বুঝতে পারে রাফিয়া যে সাইফের মধ্যে কি চলছে। তাই বিনা বাক্যে সাইফের সাথে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সাইফ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তোকে খুব ভালোবাসি রাফিয়া, আমার লাভ থেকে হারিয়ে যাস না। আমি আর কাউকে হারাতে চাই না। মা বাবা তাদের নিজেদের ভুলে তাদেরই পরিণতি ডেকে এনেছে। কষ্ট পায়েন না, যা হয়েছে ভালোই করেছে আল্লাহ। আমার সেই কিশোরী মন যে কবেই আপনাকে দিয়েছিল, আপনি বুঝতেও পারেন নাই। সেদিনের ঘটনা গেছে আজ 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই ঘটে গেছে। রাফিয়া, সাইফ এবং রেহানার কুদ্দুসের বিয়ে ঠিক হয়েছে। আগামী 7 তারিখে তাদের বিয়ে এক জায়গায় হবে সাইফদের সাথে। সাফনের কোলে মাথা রেখে শুয়ে আছে সানা। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কি করেছেন তা আজও বললেন না। তা তোমার মতো পিচ্চিকে শুনতে হবে না। আর একটা জিনিস তুমি ভুল বলেছো, তার আমার মা বাবা না, তারা আমার কেউ হয় না। সব জিনিসে কৌতূহল একদম ভালো না। টুকু তোমাদের জানার প্রয়োজন সেটুকু তোমাদের জানানো হয়েছে, বাকিগুলো আমি বুঝে নিব। রাফিয়াকে আর রেহানাকে তৈরি করো তাদের হলুদ সন্ধ্যা, যার আগামীকাল বিয়ে। হয়তো আমাদের বাঁচিয়ে রাখো, না হলে আমাদের মেরে ফেলো। এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না। এর থেকেও বেশি কষ্ট দিয়ে তুমি আমার বাবাকে, আমার সন্তানকে, আমার শ্বশুর শাশুড়িকে মেরেছো। তখন ভাবো নাই তারা কি পরিমাণ কষ্ট পেয়েছে? না, আমি কিছু বলি নাই। যখন ভাবতাম আপনি আমার মা, আমাকে মায়ের মতো স্নেহ, তখন আমি আপনাকে খুব ভালোবাসতাম।
আপনাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। আপনি কি করেন? আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলেন। আর যাই হোক, আপনাদের কখনো ক্ষমা করা যাবে না। করিম এই দুজনকে ঠিক সেইভাবে মারবে যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আজ আবার হলুদের অনুষ্ঠান আছে, তাই নিজের হাতে কোনো কিছু করতে চাচ্ছি না। জি আচ্ছা ভাই, যা আপনার হুকুম। পরশু দিনের হেডলাইনে এরা দুজন থাকে। এর আগে যেন খবর পাবলিশ না হয় সেই দায়িত্ব তোমার। করিম তাই বসের আদেশ যথাযথভাবে পালন করেন। বাসায় ফিরতেই তার রুমে গিয়ে একটি মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না। পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে সাফান। সানা বিরক্তি নিয়ে সাফানকে বলে ওঠেন, এইভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরার অভ্যাসটা পাল্টান মিস্টার মন্ত্রী সাহেব। কোনো কথা তো আমাকে বলতে চান না, তাহলে এইভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না। সানার কথা স্পষ্টভাবে অভিমান প্রকাশ পাচ্ছে। সাফান তাকে সব কথা স্পষ্টভাবে বলে না তাই। আজ আমার বউটাকে লাল শাড়িতে যে কি সুন্দর লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একদম নতুন বউ ফিল আসছে। এক কাজ করি, চলো ওদের সাথে আমরা বিয়েটা সেরে ফেলি। একদম ঠিক কথা বলেছেন আপনি। আমার বিয়ে কথা তো আমার এখনই মনে নেই। শোনেন, কাল আমার জন্য গোলাপি রঙের লেহেঙ্গা আনবেন। এই কথাগুলো কাউকে জানাবেন না, সবাইকে আমরা সারপ্রাইজ দিব, ঠিক আছে? কথা শুনে মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে সাফান। ঠিক আছে, আমার পিচি বউটা যেভাবে বকবে সব সেভাবেই হবে। তাহলে এবার আমাকে একটু সরুন জন্য বই দেখি। কে হলুদের সময় হয়ে গেছে, চলুন সেখানে যাওয়া যাক। সাফান সানাকে নিয়ে ছাদে চলে গেল। সেখানে রাফিয়া, সাইফ, রেহানা, কুদ্দুস সবাই উপস্থিত ছিল। সাইফ একটু সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল আর রেহানা সবুজ কালারের লেহেঙ্গা। ওদের দুজনের জুটিটা অনেক সুন্দরভাবে ফুটে আছে সবার মাঝখানে। রেহানাকে নীল রঙের লেহেঙ্গা পরানো হচ্ছে, সাথে ম্যাচিং করে কুদ্দুসকেও। সানার সাফানকে দেখে রেহানার কুদ্দুস তাদের দিকে কৃতজ্ঞতামূলক হাসি দিল। আজ সাফান ছিল বলেই তাদের বিয়েটা তো ধুমধাম করে হচ্ছে। আজ সাফানের জন্য কুদ্দুস প্রাণে বেঁচে ফিরল আর রেহানা তাকে ফিরে পেল। সাইফ বারবার রাফিয়ার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছেন। রাফিয়া সাইফের এই তাকানোর জন্য বিরক্ত হচ্ছে আর লজ্জা পাচ্ছে। আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিয়তমা। যা দুষ্টু। জানেন কুদ্দুস ভাই, আমি আপনাকে অনেক মিস করতেছি এতদিন। আমাদের বিয়ে হয়ে যাচ্ছে রেহানা, এবার অন্তত ভাই টাকা বন্ধ করো প্লিজ। অভ্যাস জয়ে গেছে আমার। সব কাপড়দের দুষ্টুমি দেখে সাফানের মন খারাপ হয়ে যায়। মুখটা এভাবে পেঁচার মতো করে দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব, বাকিরা প্রেম করছে, আরো তাদের প্রেম করে দেখাচ্ছে। আমার বউ আমার দিকে খেয়ালই নেই তার। মেয়েদের মতো কথায় কথায় গাল ফোলাচ্ছেন কেন? আমরা বড় না? তা তুমি ঠিক বলছো। সবার হাসি খুশি দুষ্টুমিতে গায়ে হলুদ কেটে গেল। সানার সাফানেরও বিয়েটা হয়ে গেল। যখন সবাই জানলো তাদের সাথে সানার সাফানেরও বিয়ে, তা শুনে কুদ্দুস আর সাইফের কি নাচ। সিনথিয়া বেচারি এখন আদিলকে তার মনের কথা বলতে পারে না। আদিলেরও সেম অবস্থা, ওরা ফান্দে পড়েছে। দুজনেই সাফান আর সাইফকে ভয় পাচ্ছে। বিয়ের ঝামেলা শেষ, সবাইকে তাদের বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সানা ঘুমটা দিয়ে বসে আছে। এই দিনটাই নতুন করে আবার সাফানকে নিজে করে পেল। সাফানের পায়ের আওয়াজ পেতে কেঁপে উঠল সানা। আজ তার মধ্যে নতুন বইয়ের মতো লাগছে। প্রথম দিনের মতো ভয় নয়, সাফানের প্রতি ভালোবাসা পাচ্ছে। জানো বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমাকে কখনো একা রেখে যাবেন না। যেখানে যাবেন সাথে নিয়ে যাবেন, প্রমিস করেন? আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। কথা দিলাম আমি কখনো তোমাকে একা রাখবো না। আজ এই চাঁদনি রাতকে সাক্ষী করে আমি আমার বউকে নিজের করতে চাই। আমার সেই হারানো বাবাটাকে ফেরত চাই সানা। সাফানের কথায় লজ্জায় ঘিরে ধরে সানাকে। সানা লজ্জা পেয়ে সাফানের বুকে মাথা রাখলো। সানাকে নিজের বাহুডোরে আগলে রাখে সাফন। অন্যদিকে সাইফ বসে বসে অপেক্ষা করছে কখন রাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসবে। সেই যে ফ্রেশ হতে গেছে, এখন আসেন না ম্যাডাম। রাফিয়াকে আসতে দেখে সাইফ মুখ বাঁকিয়ে বলল, আগের দিনে বউরা জামাইয়ের জন্য অপেক্ষা করতো, আর এখন জামাই বউয়ের অপেক্ষায় বোকাত হয়ে গেল। জামাই সাহেব হয়তো ভুলে গেছে যে তার বউ সবার থেকে আলাদা। রাফিয়ার কথা শুনে সাইফ মুচকি এসে রাফিয়াকে জড়িয়ে ধরল। তা বউজান, সব ভুলে কি জামাই সাহেবের সাথে নতুন অধ্যায় শুরু করবেন? পাড়ি দিবেন আমার সাথে, যেখানে শুধু আপনার জন্য জমানো আছে আমার ভালোবাসা। রাফিয়া সম্মতি জানাতে সাইফ রাফিয়াকে নিয়ে পাড়ি জমানো ভালোবাসার রাজ্যে। কুদ্দুস আর রেহানা বসে বসে তাদের এতদিনের জমানো সব কথা বলছে। রেহানা কেঁদে ফেললো। কাঁদে না পাগলি, আমি তো ফিরে আসছি, তাই না? আর কখনো আমারে একা কইরা সাইরা যাইয়েন না, আমি বাঁচবো না তাহিলে। কুদ্দুস রেহানার মুখ চেপে আটকে রাখে। এই কথা জানার না শুনে তারা ক্লান্ত থাকায় একা পড়ে জড়িয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সবাই বসে খবরে লিমা বেগম আর মিস্টার সাহেবের লাশ দেখাচ্ছে। উত্তরার এক বিলাসবহুল ফ্ল্যাটে জামাই বউ সুইসাইড করেন। সবাই সাফানের দিকে তাকায় আর সাফান সবার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। সমাপ্ত।